কথাশ্রুতির পেজে আমরা লাইভে এসেছি। একটু অপেক্ষা করছি বন্ধুদের জন্য এবং আমাদের আরেকজন বন্ধু আসবেন। একটু আমরা করছি আমাদের আজকের লাইভ আমার এবং শ্রদ্ধেয় অলোক রায় ঘটকের। আমি এসেছি, অলোক দা জয়েন করবেন। আমরা সেই প্রস্তুতি পর্বে রয়েছি। এই তো অলোক দা, স্বাগত। এসে গেছি, মানে আমরা দুজনে হাজির হলাম সন্ধে আর কি। থ্যাংক ইউ ধনঞ্জয়। লাইভের শুনতে পাচ্ছ আমার কথা? নিয়ম অনুযায়ী যে আমরা একটু জানতে চাই যে আমরা ঠিক আমাদের দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, এইটা প্রাথমিক সবাই হ্যাঁ, একটু আমরা, তাই তো অলোক দা? মানে আপনি একটু বলুন, তাহলে মানে এলুম আপনার কেন কথা। যদি না এলুম কেন যদি কথা শোনাই না যায়, দেখা নাই যায়, তাহলে এলাম কেন? সেটাই বন্ধুদের বন্ধুদের কাছ থেকে আমাদের একটু অবশ্যই আমরা লাইসেন্স নিয়ে একটু নেওয়া। যদি কমেন্ট পাই ভালো লাগবে যে বন্ধুরা কি কি বলছেন একটু দেখি। হুম, একটু এটাতে আসতে সময় লাগে, আমাদের একটু স্ক্রল করে যেতে হবে। উম, অনেক বন্ধু মৈত্রী এসে রায় গেছেন ওয়াচিং দেখতে পাচ্ছি। দেখলাম। আহ, একটু আপনারা বন্ধুরা একটু লিখুন যে উম, আমাদের ঠিক ঠিক শোনা যাচ্ছে কিনা। এইটা একটা না সমস্যা আসলে হয় এই। ধনঞ্জয়, আরেকটু হুম। বলতে হবে যে আপনারা আমাদের সহ্য করতে রাজি আছেন কিনা, এটা লিখে দিলে তবে না আমরা কথা বলি। আশা রাখছি রাজি আছেন। অসহ্যের মাত্রার আগেই আমরা প্রস্থান করব, বিদায় নেবো আর কি। একটু আমি দেখি যে আহ, এখনো পর্যন্ত কমেন্ট পাচ্ছি না, কেউ কিছু লিখছেন কিনা বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের কমেন্ট কিছু এসে যাবে, শোনা যাবে, বা আমাদের আছেন, দেখা যাচ্ছে, অন্তরালে এটা আছেন। ধরে নিচ্ছি। হ্যাঁ। অন্তরালে আমি আছেন। একটু বলি, অন্তরাল থেকে আমরা, অন্তরালবর্তী অবস্থা থেকে আমরা এখানে উঠে আসবো, চলে আসবো কথায়, কমেন্টসে। আমি ধনঞ্জয়, সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা জানাই। আর রয়েছেন শ্রদ্ধেয় অলোক রায় ঘটক। অলোক দা, স্বাগত জানিয়েছি, পুনরায় স্বাগত, আনুষ্ঠানিকভাবে স্বাগত কথাশ্রুতির পেজে। এই ধনঞ্জয়, ধনঞ্জয়, হ্যাঁ। আমি একটা হুম। কথা বলি তোমাকে যে এই যে শ্রদ্ধেয় দিয়ে শুরু করলে, তা শুরুতেই আমার বেশ একটা মজার কথা মনে পড়লো। পিকে ব্যানার্জি একদিন বলছিলেন, বিখ্যাত পিকে প্রদীপ ব্যানার্জি, হুম। তিনি বলছিলেন কোনো একটি অনুষ্ঠানে গিয়েছেন, ওকে বারবারই অ্যানাউন্সার ভুল করে বলছেন আমাদের মধ্যে স্বর্গীয় প্রদীপ দা এসে গেছেন। উনি বলেন যতবারই আমি বলছি ভাই ওটা স্বর্গীয় না, বোধহয় শ্রদ্ধেয় বা কিছু একটা হবে, বলছে না না চুপ করুন তো, আপনি কথা বলছেন কেন আমাদের মধ্যে, স্বর্গীয় প্রদীপ দা আমাদের মধ্যে এসে গেছেন। তা আমাদের সেরকম উচ্চারণ উচ্চারণ ভুল হলে খুব বিপজ্জনক। আর আমি একটু বলি যে ধনঞ্জয়ের সঙ্গে বসতে পেরেছি, এটা আমার পক্ষে শ্লাঘনীয়। ধনঞ্জয় অত্যন্ত গুণী মানুষ, অত্যন্ত ভালো কবি, যখন তখন চা খায়, এখনো খাচ্ছে। আহ, খুব ভালো নাটক লেখো, নাটকের আমি একজন ভীষণ ভক্ত, ওর নাটক অভিনয় করার সুযোগ হয়েছে আমার। আর আরেকটা কথা, ধনঞ্জয়ের এত পড়াশুনো, এত গভীর জ্ঞান, আর বিশ্ব ভ্রমণ করা মানুষ তো, ওই জন্য না দেখে না জেনে কোনো একটা পংক্তিও লেখে না। এইটাই ধনঞ্জয়। নাহলে ধনঞ্জয় আজকে নিজের কথা তো বলবে না, কোথাও লজ্জা টজ্জা পাবে, ও হয়তো আমাকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলবে। তাই জন্য আমি ধনঞ্জয় না, যে একটা সেরকম। অত্যন্ত গুণী মানুষ এই যুগের, আমাদের সাথী, আমার থেকে বয়সে ছোট, খুবই স্নেহভাজন, আমি ভালোবাসি ওকে, এবং আরো বেশি ভালোবাসি ওর গুণপনাকে। এবার ধনঞ্জয় এটা বলুন। আমার আমার কাছে এটা একটা বিরাট প্রাপ্তি অলোকদা। আপনার এবং আপনাদের মতো মানুষেরা যখন বলেন, তখন এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। কিন্তু আমরা এখনো কোনো কমেন্টস পাচ্ছি না কেন? আমাদের কোনো প্রযুক্তিগত আমরা কিছু সমস্যায় আটকে রয়েছি নাকি? এগুলো বলে যে স্ক্রল হ্যাঁ, করলে নইলে একটু ব্যাপারটা তো ভুল খুব হয়। অযুক্তিগত, কেউ আসছেন না। কিন্তু এর মধ্যে তো লিখে দেওয়ার কথা, মানে কেউ নিশ্চয়ই কিছু লিখছেন, কিন্তু আমরা সেটা পাচ্ছি না কেন আর কি। আহ, এইগুলো আবার আমি নিশ্চয়ই। এতই এই বিষয়টায় কাঁচা যে আমি খুঁজে বের করতেও পারি না কোথায় কি রিমার্কস আছে।
কমেন্টস এর জায়গাটা আমাদের একটু দেখে নিচ্ছি যে হুম। কিছু এসছে কিনা। আসেনি। বন্ধুরা, আজকে আমরা কথাশ্রুতির পেজে রয়েছি। কথাশ্রুতির কথা প্রথমে একটু বলি যে খুব অল্প দিন বয়স কথাশ্রুতি সংগঠনটির। মূলত শ্রুতি এবং কথাশ্রুতির কেন্দ্র আজকে এবং এই শুরু থেকে এখনো পর্যন্ত সুদীপ্তা নিজেও একজন খুব ভালো নাট্যকর্মী, খুব ভালো বাচিক নাটক শিল্পী, হ্যাঁ। বলে বা শিল্পী, তাই তো অলোকদা? এবং একদম। সুদীপ্তার সঙ্গে রয়েছে দেবাশিস দা, সংঘমিত্রা, এনা, জুঁই, সুমিত, তপতি, আরো অনেকে, এবং আজকে আমরা যারা রয়েছি, আমি এবং অলোকদা দুজনেই। অবশ্যই। কথাশ্রুতি উম, বিভিন্ন ধরনের কাজ করেছে, বিভিন্ন ধরনের কাজ করে চলেছে। একটু বলি অলোকদা যে কথাশ্রুতি আচ্ছা, জানিয়ে আগামী, দিয়েছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? শোনা আপনি তার যাচ্ছে, মানে হ্যাঁ, জুঁই পাচ্ছেন, জানিয়ে আমি দিয়েছে। এখানে না, কিছু মেসেজ করে পাচ্ছি না। জানালো। মেসেজ করে জানালো আচ্ছা শোনা যাচ্ছে, চলতে থাকুক। তাহলে আমরা একটু আচ্ছা, অকুত ভয় হয়ে এগোতে থাকি। হ্যাঁ, তার বল। মানে আমরা এগোই। সেটা হ্যাঁ। হচ্ছে কথাশ্রুতির পেজে যখন আজ আমরা সন্ধ্যায় এসছি, এই এই যে একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, একটা বিষণ্ণ আবহ চারিদিকে, তার মধ্যেই আমরা তো বিষণ্ণতাকে অতিক্রম করার জন্য আজকে বসেছি। কিন্তু এই করোনা পরিস্থিতিতে কথাশ্রুতি একটি কাজ করবে আগামী রবিবার। সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি বোলপুর, প্রান্তিক, শান্তিনিকেতন, সুরুল, এই অঞ্চলের কিছু বাউল আহ, একটু কষ্টে আছেন। তারা তো গানের ওপর নির্ভর করে মূলত তারা জীবিকা এবং জীবন চালান। তো কথাশ্রুতি আগামী রবিবার 25 জন বাউলকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করবে তাদের মতো করে, কথাশ্রুতির মতো করে। এবং সেটা বোলপুরে যারা বন্ধুরা আছেন তারাই সেটা সেখান থেকে আয়োজন করবেন কথাশ্রুতির পক্ষে আর কি। মানে বাবুদের পাশে একটু দাঁড়ানো এই বিপর্যয়ের মধ্যে, এটা কিছুই নয়, কিন্তু তবুও একটা ইতিবাচক দিক যে যারা গান করেন, যাদের কাছে আমরা যাই, এবং বোলপুর আমাদের অত্যন্ত প্রিয় একটি জায়গা, সেখানকার মানুষের সঙ্গে একটু শ্রদ্ধা নিবেদন করা তাদের প্রতি। আচ্ছা, আমরা এগোই। আমাদের মূল জায়গাটা আজকে হচ্ছে আড্ডা এবং আলাপ। এটা খুব উম, বড় কথা বলতে হয় যে অলোকদা যখন আছেন তখন আমার মানে প্রশ্ন ভিড় করে আসছেন, মানে যাদের কাজ দীর্ঘদিনের, খুব প্রবাদ প্রতিম মানুষদের সঙ্গে যারা কাজ করেছেন তার মধ্যে অলোকদা একজন। ফলে আমার মতো আপনাদেরও ওদিকে যারা রয়েছেন তাদেরও নিশ্চয়ই অনেক জিজ্ঞাসা, অনেক কিছু আছে। তো আমি আজকে সেই এই আড্ডায় অলোকদার কাছাকাছি, অলোকদার মুখোমুখি, অলোকদার সঙ্গে প্রাসঙ্গিক কথায় অনেকটা জানা, অনেকটা মানুষকে আবিষ্কারের মতো আজকে অলোকদাকে আমরা একটু আবিষ্কার করে ফেলবো। অলোকদা, একটু এবার আপনি। এই না, না, ওভাবে বলো না। ব্যাপারটা হলো গিয়ে কি, আমরা এই যে দুজনে মিলে আলাপ করেছি, অলরেডি আলাপটা শুরু হয়েছে। ওপাশে যারা আছেন তাদের সাথেও আলাপিত হচ্ছি আমরা এই কথার মধ্য দিয়ে। কিন্তু আড্ডাটা চলুক। কারণ তুমিও চমৎকার কথা বলতে পারো, কথা শিল্পী সব অর্থে তুমি। আর আমাদের আড্ডার একটা বিষয় আমি মনে হচ্ছিল, দেখো, যদি হুম, আমরা শ্রুতি নাটকের কথাটাই বলি, অর্থাৎ তুমি হুম, নিয়মিত নাটক লেখো, অতএব নাটকের প্রসঙ্গটা হয়তো আজকে একটু বেশি চলে আসতে পারে আমাদের কাছে। হুম, সেটা কোনো দোষের নয়। কারণ আমি যখন একজন নাট্যকারকে পেয়েছি যে অত্যন্ত সার্থকভাবে নাটক দিয়ে যাচ্ছে আমাদের নিয়মিত কাজ করার জন্য, তাহলে তোমার সাথে সেই সব প্রসঙ্গে আসবো। শ্রুতি নাটক এই শব্দটা এসে পৌঁছলাম, তাহলে একটা কথা শুরুতে বলি যে নাটক এটা বললেই আমরা জানি যে আমরা হলে যখন গিয়ে বসি টিকিট কেটে, তখন আমাদের 3 নম্বর বেলটা পড়বার পরেই পর্দা খুলে যায়, মঞ্চে অনেকগুলো মানুষ, সেট ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ প্রসেনিয়াম থিয়েটার, যেটা বিদেশ থেকে আমদানি করা আমাদের মঞ্চ নাটক। মঞ্চ নাটক একটা সময় তো খুব সুদূর প্রসারী বাজার ছিল, এখন নেই বলছি না, মানে যেটা আমি বলছি সাধারণ রঙ্গালয়ের নাটক। সেই নাটককে আকাশবাণী বেঁধে ফেললো কি করে? খুব সংক্ষেপে আসি। স্বাধীনতা উত্তর পর্বে আকাশবাণী 3টি মানুষ ছিলেন, তাদের নাম প্রতিদিন সকালে একবার বলতে উচ্চারণ করার মতো প্রাতঃস্মরণীয় তারা। তাদের মধ্যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পঙ্কজ কুমার মল্লিক এবং অবশ্যই যাকে আমরা বাণীকুমার বলে চিনি, বৈদ্যনাথ ভট্টাচার্য। এই বৈদ্যনাথবাবু দায়িত্ব নিলেন যে দেশের সমস্ত মানুষ তো রাতারাতি স্বাধীনতা পেলেও শিক্ষিত হননি, কিন্তু রবীন্দ্রনাথ
বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র এদের সাহিত্যকে পৌঁছবার জন্য একটা নাটক করা যায়। নাটকের ফরম্যাটের মধ্য দিয়ে সাহিত্যের উপাদানগুলো পৌঁছে যাবে। ঠিক সেই রকম করে উনি শুরু করলেন। এবার নাটক করতে গেলে তো নাটকের লোকদের মঞ্চের থেকে ধরে আনতে হবে। আর এটা তো স্টুডিওর মধ্যে একটা সীমায়িত জায়গা, সামনে একটা যন্ত্র, মাইক্রোফোন, তার সামনে দাঁড়িয়ে হাতে কাগজ নিয়ে অভিনয় করতে হবে। এ তো লাইটের ব্যাপার নেই, দৌড়োদৌড়ি নেই, মঞ্চের মাথাও মাথা নেই, এন্ট্রান্স এক্সিট নেই। অভিনেতারা কেউ কেউ খুব বিপাকে পড়লেন। খুব বড় মাপের তারা অভিনেতা অভিনেত্রী। সেখানে দায়িত্ব নিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। উনি যেহেতু মঞ্চের নাটকও পরিচালনা করতেন, উনি তাদের রেডিওর প্রকৌশলগুলো ধরিয়ে দিতে থাকলেন, যে কি এন্ট্রি কিরম হয়, এক্সিট কিরকম হয়, কিরমভাবে অভিনয় করতে হয় মাইক্রোফোনের সামনে। এগুলো নিয়মিত প্রশিক্ষণ দিতে শুরু করলেন এই নাটকের সঙ্গে সঙ্গে। তাতে করে আহ, রেডিও নাটক অর্থাৎ বেতার নাটক একটা সুষ্ঠু রূপ পেতে থাকলো, এবং তারপরে তার তো দীর্ঘ ইতিহাস, এবং আজ দুপুর 3টেতেও বেজেছে নাটক, এরকম প্রতিদিন তার কাজ। এইখান থেকে আবার একটা সময় এলো যে মঞ্চ থেকে নাটক চলে এসেছিল বেতারে, সেই বেতার থেকে আবার মঞ্চে যাওয়া হলো, যেটাকে একটা নাম দেওয়া হলো, যে নামটা গ্রহণযোগ্যতা খুব পেয়েছে মানুষের কাছে, শুদ্ধ ভালো, তা হলো শ্রুতি নাটক। তা শ্রুতি নাটক এই যে ব্যাপারটা এলো, কেউ কেউ আপত্তি করলেন এর নাম নিয়ে। তখন কেউ শ্রব্য নাটক, কেউ শ্রাব্য নাটক, কেউ নাটক পাঠ, পাঠ অভিনয়, নানান রকম অভিধা দিতে থাকলো। কিন্তু এই শ্রুতি নাটক এলো, তার মঞ্চে আমরা অভিনয় করতে দেখছি, শুনছি, এবং আমরাও জড়িয়ে পড়ছি তার মধ্যে। এইরকম সব ব্যাপার ঘটতে থাকলো। এবার এই জায়গাটায় যদি আমরা বলুন তো, আসি একটু আমাদের, একটু 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 হ্যাঁ, প্রসঙ্গে যাই। আমি থামতাম, শ্রুতি আমি নাটক, থামতাম, তোমার শ্রুতি জন্যই নাটকের এটা একটু আপনি মানে প্রচলন মানে কার কার হাত ধরে, মানে এই টার্মটা। শুরু হলো কিভাবে, শুরুর কথাটা এটা বলতে পারি। উত্তরপাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছিল অনেকদিন আগে, আজ থেকে হুম, 35 নয়, প্রায় 40 বছরের আগে। জগন্নাথ বসু এবং সেই সময়কার প্রখ্যাত অভিনেত্রী রেডিও নাটকের, এবং মঞ্চেও তিনি অসামান্যা, শাওলি মিত্র, এরা একটি ডেমনস্ট্রেশন প্রোগ্রাম করছিলেন যে রেডিও নাটক আমরা কি করে করি। আমাদের হুম, হাতে একটা স্ক্রিপ্ট থাকে, আমরা দেখিয়ে দিই যে ওহ জিনিসটা কি ভারী বাবা। এটা রেডিওর লোক এভাবে বলা দিয়ে করে, কিন্তু স্টেজে এটা করা যায়, দেখানো যায় জিনিসটা ভারী, একটা বড় সুটকেস বা জল তেষ্টা পেলো, সে গলাটা শুকিয়ে আসছে, এই সমস্ত কি করে এই প্রকরণগুলো করা হয়, সেটা ওরা উত্তরপাড়ায় মঞ্চে করছিলেন এই দুজন মানুষ। কিন্তু দেখা গেল এটা 15 মিনিটের একটা চেষ্টা ছিল মানুষের কাছে পৌঁছবার, মানে জগন্নাথের মুখে যা শুনেছি। কিন্তু দেখা গেল ওটা প্রায় 40 মিনিট শুনছে লোকে, আরো শুনতে চাই, আরো জানতে চাই। আসলে যা দেখতে পাই না, তার উপর তো আমাদের একটা আকর্ষণ থাকে, রেডিও নাটকগুলো কি করে গড়ে ওঠে, এই ব্যাপারগুলো নিয়ে ওরা চেষ্টা করলেন। পরে তৃতীয় মিত্র বললেন যে খুব ভালো প্রচেষ্টাটা, তোমরা এটাকে মঞ্চে করে দেখতে পারো, তবে শ্রুতি নাটক হুম। কথাটা বলো না। নাটক তো শুধু শ্রুতি নয়, নাটক আঙ্গিকও। তাহলে তোমরা এটাকে পাঠ অভিনয় বলতে পারো। তারপর নানান নাম হয়েছে, কিন্তু আস্তে আস্তে ওই নামটা খুব গ্রহণযোগ্যতা পেয়ে গেল, শ্রুতি নাটক। এইভাবে এসে পড়ল মঞ্চে, এবং জগন্নাথ বসু, সেই সময় শাওলি মিত্র, পরেই উর্মিমালা বসু, এরা একটা উচ্চতায় পৌঁছে দিয়ে গেলেন, একটা শিল্পের নতুন একটা ফর্ম তৈরি হয়ে গেল। এইটাই ব্যাপারটা এলো এইভাবে। হুম। এবার কিন্তু তোমার কথায় যাব, অনেকক্ষণ একা বকে এই যে যাচ্ছি, ধরুন তোমাকে না শ্রুতি বকাতে নাটক পারলে মানে শান্তি হবে। 80-এর এর সময়ে বা 8-এর দশকে যে শ্রুতি হুম, নাটক মানে বেতার নাটক থেকে শ্রুতি নাটকে রূপান্তরিত হলো, হুম, হবার পরে দীর্ঘ সময়, তো প্রায় 40 বছরই ধরুন হুম। কেটে যাচ্ছে। কি মনে হয় 40 বছরের শ্রুতি নাটক কি সাবালক হলো, নাকি এখনো সেই যারা শুরু করেছিলেন যেভাবে এখনো তার হ্যাংওভার চলছে, না নতুন কোনো পরিবর্তন এসছে, নতুন কোনো আন্দোলন এসছে, নতুন কোনো দিক তৈরি হয়েছে? দেখো, এক্ষেত্রে ধনঞ্জয়, কারণ আমি মঞ্চ আমিও নাটকে ধরুন প্রচুর পরিবর্তন এসছে, আমরা দেখেছি, মানে 40 বছর একদম আগের এবং প্রচুর এখন প্রচুর প্রযুক্তিগত এবং এক্সপেরিমেন্ট। আঙ্গিকগত ব্যবহারগত সমস্ত ক্ষেত্রেই প্রচুর পরিবর্তন প্রসেনিয়াম এসছে। থিয়েটারের বাইরে চলে এসেছেন, বাদল সরকার এসে হ্যাঁ, হ্যাঁ, ওপেন একেবারে অঙ্গন মঞ্চ একেবারে। করেছেন, সব নানান কিছু হ্যাঁ, হয়েছে। থার্ড কিন্তু থিয়েটার শ্রুতির ক্ষেত্রে একেবারে বলি, তৈরি হলো। শ্রুতি নাটকের ক্ষেত্রে আমি ঠিক বলবার মতো যোগ্য লোক নই, কিন্তু আমার অনেক বছরের দেখার কথা থেকে বলতে পারি। আর যারা দেখছেন আজকের অনুষ্ঠান, তারা আমাকে কিছুতেই ভেবে নেবেন না আমি কোনো বিশেষজ্ঞের মতামত দিচ্ছি। আমার যা ওই কুড়িয়ে বেড়ানোর স্বভাব, কুড়িয়ে 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 বেড়াতে গিয়ে যেগুলো দেখেছি। একটা সময় যেমন জগন্নাথ বসু এই নামটা বারবার এসে পড়ে, কাজল সুর একদিন বললেন উনি আমাদের জনক জননী, এরা দুজন। তা সেই রকম জগন্নাথদেরও যখন শুরু করার পর থেকে কিছু বড় বড় প্রোডাকশনও শুরু হয়েছিল।
বিকাশ রায়ের নেতৃত্বে শেষের কবিতা হলো। শেষ তারপর এরকম গৌরী ঘোষ, পার্থ ঘোষ এদের উপমা থেকে বেশ কিছু ভালো ভালো প্রোডাকশন করলেন। খুব বড় গ্র্যান্ডার ব্যাপারটা। ফিল্মের লোকেরা এসে অভিনয় করতে শুরু করলেন। অপর্ণা সেনকে মঞ্চে দেখছি শ্রুতি নাটকে, সৌমিত্র চট্টোপাধ্যায়। এই যে শুরু হলো, এটা একটা আকর্ষণীয়, একটা জনমোহিনী ক্ষমতা তৈরি হলো। আরেকটা মজা হলো, শ্রুতি নাটক শোনার দর্শক আসনে বসে গল্প করা যায় না, তাহলে কাহিনী লিঙ্কটা হারিয়ে যায়। কিন্তু কথা না বলে মনোযোগ দিয়ে শোনা যায়, এই জন্য দর্শক গল্প শুনতে ভালোবাসি, এই গল্পের মজাটা পেল। কিন্তু তুমি যে জায়গাটা ধরেছো, এটা নিয়ে বোধহয় ভাববার জায়গা আছে। এই বড় বড় নাটক থেকে আবার ছোট একটা সময় মাপটা এসে গেল মোটামুটি 20 মিনিটের মধ্যে এক একটি প্রযোজনাকে নামাতে হয়। 15 থেকে 20 মিনিট, কখনো 10-12 মিনিট বেঁধে দেওয়া হয়। তারপরে তার উৎসবও শুরু হলো। এখন তো 40 বছরের বয়স বেড়েছে, তা ন্যাচারালি একটা পরিপক্কতা এসছে। তা এই সব কিছুর মধ্য দিয়ে কাহিনীগত দিক ওই 20 মিনিটের মধ্যে বেঁধে দেওয়া নাটকে, যেগুলো আরেকটু বড়, পরিসরটা প্রায় 1 ঘন্টার কাছাকাছি, যেরকম রেডিও নাটকে যেটা হতো 56 মিনিট, 54 মিনিট বা 30 মিনিটের জায়গায় 26 মিনিটের নাটক। তা সেই নাটকগুলোর ক্ষেত্রে যতটা বলে দেওয়ার স্প্যানটা বড় থাকার জন্য সুবিধে ছিল, এখানে কিন্তু একটু কমে গেল। এতে হলো কি, একটা ঘটনা, একটা আবর্তর মধ্যে কাহিনীগুলো আটকে গেল। তা এক্ষেত্রে আহ, কাহিনীটা পুরোপুরি যেন খুলছেও না কখনো কখনো। আর মানে এগুলো আমি টেক্সটের দিক, তুমি যেহেতু নাট্যকার, তুমি আর এগুলো ভালো বলতে পারবে। কাহিনীগুলোকে কখনো কখনো মনে হচ্ছে যে এই আরম্ভ হলো, এই শেষ হয়ে গেল, খান কয়েক সংলাপ বলার জন্য এরা মঞ্চে এসেছিল। সব ক্ষেত্রে বলছি না, কখনো না। কিছু কিছু নাটকের ক্ষেত্রে মনে হলো ক্লান্তি আসতে শুরু করলো। এক্সপেরিমেন্টেশনটা হতে শুরু করলো আলো নিয়ে, সেট লাইট এই সমস্ত নিয়ে। মন্দ নয়, নানা রকম পরীক্ষা হোক, কোনটা যেটা ভালো থাকার সেটাই রবে, সব তো রবে না। তা এইসব হলো, কিন্তু স্ক্রিপ্টগত দিক থেকে, অর্থাৎ আমাদের বিষয়গত দিক থেকে ভাববার জায়গাটা বোধহয় এসেছে। এটা তুমি বলো নাট্যকার হিসেবে কি ভাবছো? আমার যেমন মনে হয়, ধরুন যে বেতার নাটক অত্যন্ত মানে কি বলবো, একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের। শিক্ষিত করে বেতার নাটক, আমরা যারা শুনে বড় হয়েছি, আমাদের স্বপ্নের জায়গা, আমাদের প্রসারণের মূল ভর কেন্দ্রই হচ্ছে বেতার নাটক। কিন্তু শ্রুতি নাটকের ক্ষেত্রে যখন এই 15-20 মিনিটের বিষয় এলো, হুম। 15-20 মিনিটের যে নাটকগুলো বিগত বেশ কিছু বছর ধরে অত্যন্ত পরিচিত কিছু নাটক ক্রমান্বয়ে হয়ে চলেছে, আপনার কি মনে হয় না যে এটা পুরো বিনোদনমূলক ছিল, একটু নকশামূলক ছিল, একটু হাততালি পাবো বলে ছিল, একটু লোকে হাসবে সেটাই এর সফলতা, এর নেপথ্যে অন্য কোনো বিষয় ছিল না? মঞ্চ নাটক যে গুরুত্ব দিয়ে তারা সমাজকে দেখেন, এখানে সমাজ নিশ্চয়ই উপস্থিত, কিন্তু এমন ভাবে উপস্থিত নয় যে সেখান থেকে কোনো বার্তা যেতে পারতো বলে আমার মনে হয়। তার মধ্যে ব্যতিক্রম ছিল কিছু কিছু নাটক নিশ্চয়ই, কিন্তু অধিকাংশ নাটকই কি বিনোদনের দিক থেকে, বিনোদন মানে আমি ব্যাখ্যা করলাম যে কোন জায়গাটা, আর বার্তামূলক বলতে আমি বোঝাতে চাইছি যে আমরা নাটক করতে এসেছি বা লিখতে এসেছি, এবং তার ভেতর দিয়ে সামাজিক কিছু চেতনা, সামাজিক কিছু বোধ, সামাজিক কিছু বিষয় আশয়কে তুলে ধরবে একেবারে। বিনোদন মানে মজা যেটাকে আমি বলছি, হাততালি যেটাকে বলছি, সেটা তো থাকবে, সেটা প্রয়োজন অনুযায়ী। কিন্তু আপনার মনে হয় যে নাটকের নাম উল্লেখ করে বলুন না, কারণ আপনি হ্যাঁ। নাটক করেন, আমি নাটক বেশি লিখিনি, আমি নাটক লিখি বটে। আহ, এই সম্প্রতি আমার সাহিত্য চর্চার মধ্যে নবতম সংযোজন বলা যায় যে শ্রুতি নাটকে এরকম ভাবে লেখা। আহ, ফলত আমি একটা নতুন ধারায়, আমার নিজের ধারায় বলতে পারেন, আমি নাটককে নির্মাণ করেছি। কারণ এই বিষয় দেখে, এই চর্চা দেখে, এই চর্যা দেখে, এই ধারাবাহিকতা দেখে আমার মনে হয়েছে যে আমার কথা বলার, আমার নিজস্ব সময়কে ব্যাখ্যা করা নাটক দিয়ে নতুন ভাবনা আমার দরকার। গৃহীত হোক বর্জিত হোক সেটা বড় কথা না। এটা তোমার ভাবনাটা খুব ভালো এক অর্থে। আর তুমি যে একটা শব্দ ব্যবহার করলে, নকশা, এটা মানে যেটাকে স্কিট বলা চলে, ছোট, মানে অত্যন্ত অত্যন্ত অল্প সময়ের পরিসরের মধ্যে একটা কিছু ঘটিয়ে ফেলা। আসলে কি, যে কোনো ঘটনাই তো তার অনেকটা শাখা প্রশাখা ছড়াতে চায়। একটা ছোট্ট পরিসরের মধ্যে যখন সে কথাগুলো বলা হয়, তখন একটা কোনো দৃশ্য উঠে আসে, যে দৃশ্যটার মধ্য দিয়ে অনেকগুলো সম্পর্কের ব্যাপার চলে আসে। হয়তো চরিত্র কম থাকে, দুটো তিনটে চরিত্র বা কখনো চারটে চরিত্র।
কিন্তু বিনোদন কথাটাকে কিন্তু আমি মান্যতা দিই একটা কারণে। বিনোদনের কিছু উপকরণ যদি না থাকে, আ সেটা আরেকটু ডিটেইলে আসছি। তাহলে কিন্তু লোকের ভালো লাগবে কেন? আসবে কেন? শুনবে কেন? ভালো গান শোনে কেন? মনটা ভালো হওয়ার জন্য। বিনোদন অর্থ তো সব অর্থে তো খারাপ কিছু না। কিন্তু বিনোদনের আ ব্যাপারটার মধ্যে যেটা থাকে, সেটা হলো আমি একটা ভালো লাগা নিয়ে অনুষ্ঠান মঞ্চের কাছ থেকে বেরিয়ে আসবো। আমার কাছে একটু প্রাপ্তি হবে। এই প্রাপ্তিটার সঙ্গে তুমি জুড়তে চাইছো যে প্রাপ্তিটার সামাজিক একটা চেতনার জায়গা তৈরি হবে। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা খুব ভালো কথা যে কিছু, কিছু নাটক আছে বেশিরভাগই শ্রুতি নাটকে যেটা এসে পড়ে আমি খুব আ যেই নাটকগুলো আলোচ্য নয় সেগুলো নিয়ে একদম কথা বলছি না। কিন্তু কিছু, কিছু নাটকের ক্ষেত্রে দেখতে পাই মানুষের জীবনের কিছু, কিছু ক্রাইসিস উঠে আসে। জটিলতা, সম্পর্কের জটিলতা। সবসময় চিকন প্রেম হতে হবে তা নয়। কোনো ভুল বোঝাবুঝি, কখনো দেখা যাচ্ছে যে কোনো ছেড়ে আসা জীবনের মানুষ ফিরে আসছে। ফিরে আসছে গল্পে, ফোনে বা অ সরাসরি। সেগুলো নিয়ে যখন এই জটিলতা, সেখানে কিন্তু খুব উপভোগ্যতা থাকে। কারণ মানুষের জীবনের শুধু যে মেসেজ যাবে তা তো নয়। কোনো, কোনো ঘটনা আমাদের মনে করিয়ে দেবে যে এরকম ঘটনা ঘটতে, ঘটতে আমার জীবনটা বেঁচে গেছে বা ঘটেনি বা ঘটতে পারত। বা আমি খুব কাছাকাছি অবস্থান করি এরকম সব ঘটনা। এই যে জায়গাগুলো, এগুলো যখন চলে আসে, এই ক্রাইসিস গুলো চলে আসে, সমীর দাশগুপ্তর নাটকে বা আমি সব নাম করে, করে বলাটা ঠিক না। কিন্তু উনি খুব প্রণম্য নাট্যকার এবং হুম, হুম। অধ্যাপক মানুষ। মানে এরকম কিছু, কিছু নাটকে আমরা দেখি খুব আ উপভোগ করি। উপভোগ্যতা বিভৎস কিছু আমরা কিন্তু উপভোগ করি। মজার কিছু যেমন করি। সেই উপভোগের চরিত্রটা পাল্টায়। তখন সেই ক্রাইসিসটা আমাদের অনেকক্ষণ ধরে নাড়া দিয়ে থাকে। আবার যখন একটা সময় আসে, যখন মনে হয় এটা তো একটা টেলিফোন এলো, একটা সময় শুরু হয়েছিল এরকম দেখবে বহু নাটক যে, হ্যালো দিয়ে শুরু হতো। হ্যাঁ, কে বলছেন? তারপর দেখা যেত ওই ফোন, ফোন থেকে কিছু রোমান্টিক কথাবার্তা। ও আচ্ছা তাই না? ইস! এরকম হয়ে নাটক শেষ হয়ে গেল। নাটকটা ঘুরপাক খাচ্ছে, কোথাও পৌঁছচ্ছে না। তা আমি সেইসব নাটকগুলো দেখতে টানতো না। যেমন আমি নিজে এখনো মনে করি কোন একটা ভালো বই পড়ার পরে যদি মনে হয় আবারও পড়ব। একটা কবিতা পড়েই মনে হয় আহাহা! আরেকবার পড়ি, এক্ষুনি পড়ি। তবে সেগুলো যেমন আমাকে টানে, নাটকও সেরকম। যে নাটক করতে গিয়ে একবারের পরে মনে হয় অভিনেতা-অভিনেত্রী যে আরো ওটা শো হোক। তার হাতে সবসময় থাকে না সুযোগ। দর্শকেরও মনে হয়, আহা! এই নাটকটা যদি আরেকবার হতো, কোথাও হতো। আর এটা আরেকটা রাস্তা হয় আ কখনো, কখনো ভালো ছোট গল্পকে নাট্যরূপ করে। সেই যে প্রচেষ্টাটা তার কিন্তু একটা অন্যরকম সাহিত্য মূল্য আছে। আমরা কিছুকাল আগে একটা নাটক করেছিলাম বনফুলের লেখা। তখন দেখেছিলাম যে বনফুল তো যেটায় হাত দিতেন সোনা ফলিয়ে দিতেন। তা বনফুলের ওই নাটকটার মধ্য দিয়ে দেখলাম যে কি অদ্ভুতভাবে চরিত্র আসে যায় এবং আমাদের ভাবায় আমরা যেখানে আ ছিলাম সেখান থেকে নাড়িয়ে দিয়ে চলে যায়। তা এইরকমভাবে যখন নাটকের বিষয় হয়ে ওঠে সাহিত্যের বিশেষ, বিশেষ গল্প তখনও ভালো লাগে খুব। কিন্তু সামাজিক দায়বদ্ধতা হ্যাঁ, একটা নাটক দেখার পরে মনে হয় যদি এইটা সমাজের কথা আছে এটা আমি বুঝিনি, আমাকে বোঝানো হয়নি ওইভাবে। গল্পের ছলেই বলা হয়েছে। কিন্তু বোঝার পরে মনে হচ্ছে হ্যাঁ, এই দায়বদ্ধতাটা তো আমিও অংশীদার হতে পারি। তুমি কথাশ্রুতির প্রসঙ্গে যেমন বললে যে তারা একটা দায়বদ্ধতা নিয়ে কালকেই বোলপুর পৌঁছচ্ছে আমাদের বাউল ভাইদের রবিবার কিছু দিন তাদের এই সহযোগিতা যে করার জন্য রোববার দিন। তা সেইরকম আমাদেরও নাটকটা শোনার পরে যদি মনে হয়, আহা! এই দিকটা তো ভাবার ছিল। মানে তোমারই একটি নাটক আমার মনে পড়ছে আমি পড়েছি। আ না বোধহয় করেওছি। মানে 'বিবাহের যৌতুক' বা এরকম নামটা। এরকম নাম? জীবনের যৌতুক। জীবনের যৌতুক। একটি বিয়ের সম্বন্ধকে আ ধরে নিয়ে গল্পটা এগোচ্ছে। সাধারণভাবে দেখা যাচ্ছে স্বামী-স্ত্রীর আলোচনার বিষয় হচ্ছে আ তাদের ছেলের বিয়ে দেবে। তো মেয়ের বিয়ে দেবে। কিন্তু ঘটনাক্রমে দেখা গেল এর পেছনে এমন একটা আ সামাজিক ঘটনা ঘটে গেল, ছেলের বাবার দাবির মধ্যে চলে এলো যে একটা অ্যাম্বুলেন্স দিন। কিছু আমরা চাইনি যে অ্যাম্বুলেন্সটা সাধারণ মানুষ ব্যবহার করতে পারে। এখন কিন্তু মনে হচ্ছে আ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সত্যি, সত্যি অ্যাম্বুলেন্সের খুব দরকার। তা তোমার গল্পের ওই জায়গাটা কিন্তু এইটা অভিনয় করার পর দেখেছিলাম কয়েকজন বলেছিল, "সত্যি এইটা একটা ভাববার জায়গা আছে।" একটা বিয়েতে যদি একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয় যাদের কোনো দাবি দেওয়া নেই, সেই অ্যাম্বুলেন্সটা হ্যাঁ, তারা বলেছে যে শ্রদ্ধেয় গাড়ি অর্থকথ্য হলে গাড়ি দেওয়ার প্রসঙ্গ তখন হ্যাঁ, ছেলের বাড়ির গাড়ি পক্ষ যখন থেকে দেবেন তখন বলা একটা হলো, অ্যাম্বুলেন্স দিন। যদি গাড়ি দিতে গাড়ি তো হয় তাহলে একটা ব্যক্তিগত ভোগে অ্যাম্বুলেন্স লাগবে। দেবেন, আমরা পাড়ায় রেখে দেবো, সমাজের কাজে হ্যাঁ, গাড়ি লাগবে তো আর কি। ব্যক্তিগত ভোগে লাগবে এবং গাড়ি আমরা কিনেও নিতে পারি। অ্যাম্বুলেন্সটা দিন এটা হ্যাঁ, মানুষের কাজে লাগবে। এই যে একটা ছোট্ট করে একটা মেসেজ চলে এলো। তা এইরকম
এই ব্যাপারগুলো খুবই গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু এই জায়গা থেকে তোমাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি। এই মেসেজ দেওয়ার ব্যাপারটা অনেক সময় আমার মনে হয়, মানে আমি খুব জেনারেল ওয়েতে বলছি। আমি নাট্যকার ধনঞ্জয়ের সমালোচনা করবো এতটা সাহস আমার নেই। কিন্তু না, নিশ্চয়ই আমি আছে। যেটা না, তুমি তোমার একটা সুন্দর ভাবনা নিয়ে তুমি কাজ করছো এবং তুমি আমায় দেখিয়ে দেখিয়ে বারবার চা খাচ্ছ, এটাও বেশ বিড়ম্বনার। আমার সামনে জলের বোতলই আছে, চা নেই। খুব সাধারণ মানে থিয়েটার সেসব। আমরা কলকাতা, দক্ষিণ কলকাতার একটি রঙ্গালয়ে দেখতাম সব নাটকেরই শেষ দৃশ্যে লাল আলো পড়তো আর ফ্রিজ শট দেওয়া হতো, সব শিল্পী হাত তুলে দাঁড়িয়ে গেল, প্রতিবাদ হচ্ছে। এইরকম মেসেজ আসতে শুরু করলে কিন্তু দর্শক পালিয়ে যাবে, আসবে না। আর কারণ সেখানে মেসেজটা দেবো বলে তারা লিখেছে, তারা অভিনয় করেছে। কিন্তু মেসেজটা যদি ওই রকম ভাবে নিঃশব্দে এসে দাঁড়িয়ে যায়, তখন তার গ্রহণযোগ্যতা একটা অদ্ভুত লেভেলে চলে আসে। কারণ তলিয়ে ভাবার সময়টা যখন আসে, তখনই লোকে ভাবে, আহা, এই কাজটা তো আমিও করতে পারি, দেখা যাক না, আমি তো পার্ট অ্যান্ড পার্সেল সমাজে। কিন্তু যদি মনে হয় মেসেজটাই দেবো, তাহলে বোধহয় সেক্ষেত্রে তার রস হানি হয়, উৎকর্ষতার দিকটা চলে যায় নাট্যকারের দিক থেকে। তুমি নাট্যকার হিসেবে এই জায়গাটাকে বলো। আমি প্রচুর বকছি, এরপরে তো লোকের ফোন না, হারিয়ে আপনি ফেলবো। আজকে বলবেন, আমি আজকে আপনাকে দিয়ে অনেক বলানোর মানে প্রচেষ্টা করব। তুমি এরকম বলবো কম, ষড়যন্ত্র আপনি করেছো নাকি? মানে শুনবো বেশি আর কি। হ্যাঁ, সেটা আপনি যেটা বলেছেন সেটা সর্বদাই সত্য, যে শুধু যদি বার্তা দিতে হয় উদ্দেশ্যমূলক তাহলে না তো হয়। শুধু বার্তাটা দিলেই হয়, তাহলে আর নাটকের বিষয়টা কি? হুম, হুম, কিন্তু এটা তো, দেখুন, বার্তা একটা থাকবে কি থাকবে না সেটা, বার্তা থাকতেই হবে তার কোনো মানে নেই। ধারণাও থাকতে পারে, সেই ধারণার সঙ্গে মানুষ সহমত পোষণ করতেও পারেন, নাও পারেন। কিন্তু হুম, দেখুন, এক একটা সময় যায় যখন কিছু কিছু কাজ ইচ্ছে করেই করতে হয়। তার মানে এই নয় সব কাজই ইচ্ছে করে করতে হয়। আমি এইটা বলতে চাইছি যে ধরুন এই এবং স্বাতী, সম্প্রতি আমার একটি নাটক, আহ, এই আমার এক বন্ধু কুশাঙ্কুরের পক্ষ থেকে তাদেরকে দিয়ে রেকর্ড করিয়েছেন, সেটা হচ্ছে স্বপ্নের প্রথম ইট। তো এই নাটকটা তো ধরুন আমার 3-4 বছর আগে লেখা। তো সেই নাটকটা যদি আমি ধরে নিই নাটকের খাতিরে, আমি ইচ্ছে করেই সেখানে একটি বার্তা দিয়েছি যে দুর্গাপুজোর ওর যে আড়ম্বর, নতুন একটি ছেলে সেক্রেটারি হয়ে সে বাজেটটাকে কমিয়ে তাদের যে গ্রামীণ হাসপাতাল তার উন্নতির চেষ্টা করছে। এবং সেখানে এটা খুব সহজ একটা বার্তা। তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে যাদেরকে আমরা মনে করেছি যে এরা কোনো কমের নয়, এরা খালি নিজেদের জন্যই সমাজে বাঁচে, দেখা গেল এই উদ্যোগটা নেয়ার পর তারাই সবচেয়ে বেশি এগিয়ে এলেন। অর্থাৎ এইটা হচ্ছে পার্সপেক্টিভের ব্যাপার। পার্সপেক্টিভ মানে একজন মানুষকে দেখে আমরা অনুমান করি, যা বাস্তবে দেখা গেল মানুষটা সম্পূর্ণ ভিন্ন আর কি, সম্পূর্ণ ভিন্ন। একদম। আমরা তাদের ব্যবহার দেখে দেখে মনে হয় এ কিছু করবে না, এ নিজের খালি গোছানোর তালে রয়েছে, এরা ব্যবসাদার, কামায় এই পর্যন্ত। কিন্তু নাটকটা আমি দেখিয়েছি যে যদি কোনো হিতকর কাজ হয়, সমাজের জন্য হয়, যারা দেবেন না বলে বসে রয়েছেন তারাও দিতে পারেন, তারাও এগিয়ে আসতে পারেন। এখন তারা বাস্তবতে এগিয়ে আসেন কি আসেন না, এটা মুখ্য নয়। মুখ্য যে এগিয়ে আসতে পারার ধারণাটা নাটক যেন অন্তত সূচনা করতে পারে। দুই, ধরুন এই নাটকটি হবার পর, এই নাটকটি লেখার পর, মুদ্রণের পর, যদি এইটার দ্বারা কোনো কারণে কেউ কোনোভাবে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করতেন, তাহলে আজকের এই পরিসরে, আজকের এই বিষণ্ণতার দিনে, আজকের এই দুর্দিনে নাটকটা তো একটা ভূমিকা থাকতো। যে দুটো মানুষ, চারটে মানুষ, 12টা মানুষ অধিক আরেকটু সাহায্যের জায়গায় পেতেন, যেখানে তারা দাঁড়াতে পারতেন, যেখানে তারা অসুস্থ হয়ে গিয়ে চিকিৎসা করাতে পারতেন। এখন এটা বার্তামূলক ভাবে আমি লিখেছিলাম না শতপ্রণোদিত হয়ে উপান্তে আমি পৌঁছেছি খুব স্বতঃস্ফূর্ত ভাবে, সেটা আমি নিজেও জানি না। কারণ নাটক লেখার সময় আমার একেবারে আমি শেষ ভেবে এগোই না। ধরুন আমি এগোই, এগোতে এগোতে যেখানে আমাকে নাটক নিয়ে যায় আর কি। এইটা কিছু কিছু তো লিখতেও হবে, কিছু কিছু তো বলতেও হবে। তার মানে এই নয় এটাই আমার ধারা আর এটাই আমি লিখে যাব আর এটাই আমি করে যাব, তা নয়। আপনি আর জুঁই একটি নাটক সম্প্রতি খুব প্রশংসিত হয়েছে, আপনার নাটক হ্যাঁ, প্রশংসিত হ্যাঁ। হবারই মেঘ মতো, মেঘ পেয়ালা। পেয়ালা। আপনি হুম, বলুন মেঘ পেয়ালায়, মেঘ পেয়ালার যে ঘটনা, সেটা তো একটা ধারণা, সেখানেও তো একটা বার্তা।
কিন্তু কখনো মনে হুম। হয় যে এই বার্তাটা একেবারে ইম্পোজড করছি, আরোপিত। মানে যেমন ধরুন না, এইটাই কোনো এইটাই একটি আমার কথা। জায়গায়। এইটাই কথা যে শিল্পমণ্ডিত হবে ব্যাপারটা। এই যে আবারও বলি, কথাশ্রুতি যে কাজটা করছে, এরকম কাজ তো অনেকে করছে এবং হুম, অনেকেই আবার কাজগুলো হচ্ছে বলে অনুপ্রাণিত হয়ে করতে যাচ্ছে। এটাও তো ঘটনা। ঠিকই তো, তা ঠিকই সেইরকম তো। যদি কিছু ভালো কথা এসে আমাদের আরেকটু ভালোতর হতে সাহায্য করে, তাহলে সেটা তো নিশ্চয়ই গ্রহণযোগ্য। আমার কথা হলো যে তুমি বুঝতেই পেরেছ, উদ্দেশ্যমূলক হয়ে না যায় যে আমি শুধু এরকম প্রযোজনা করব, এরকম নাটক লিখব, যার মধ্যে দিয়ে বার্তা দিতেই হবে। বার্তা একটা এসে যায়, এসে যায় একটা এসে বার্তা। আমার একটা নাটকের কথা মনে পড়ছে, বনানীদির। বনানীদি এই মুহূর্তে খুব পরিচিত, সবার প্রিয় নাম বনানী মুখোপাধ্যায়। বনানীদি একটা নাটক করেছিলাম আমি, মহা উত্তরণ। সেখানে প্রথমেই একটা টেলিফোন বাজে। টেলিফোনে যে বার্তাটি পুরুষটি নেন, সেই বার্তাটি হলো তার স্ত্রীর আগের স্বামীর মারা যাওয়ার বার্তা। তিনি চেষ্টা করেন এটাকে হাইড করতে। কিন্তু স্ত্রী বলে কার ফোন এসেছিল বলে জানতে চান এবং স্ত্রী ওটাকে অ্যাভয়েড করতে চান যে কি হয়েছে? হ্যাঁ, মারা গেছে, এর বেশি কি আছে? উনি তখন রিঅ্যাক্ট করেন, পুরুষটি বললেন যে, মারা গেছে এইটুকুই? তুমি তো এত বছর তার সাথে ছিলে। তখন বলছে, আমার জীবনে সেটা অভিশাপ। কারণ আমাদের অনেক প্রেমের গল্পই দেখা যায় যে ঠিক ঠিক ম্যাচিওর করে না, বিবাহিত জীবনে গিয়ে সেটা খুব একটা সুবিধাজনক হয় না। ঠিক আছে, এক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু পরবর্তীকালে ওই মানুষটির কাছ থেকে এত আঘাত পায়, তার সন্তানকে নিয়ে পালিয়ে চলে আসতে বাধ্য হয় মহিলা। হুম, তখন শেষে বলছেন মহিলা যে, মহিলাকে বলছেন যে, কিন্তু ওর তো কেউ নেই ওর জীবনে। তো ওর জন্য কে জল দেবে? ওর আত্মা তো অতৃপ্ত থেকে যাবে। তখন মেয়েটি বলছে, তুমি কেন এত ছটফট করছো? বলছে, না, ও তো আমার বন্ধু ছিল একসময়। আমি আমি জল দেবো। কারণ আমি জানি শুধু নিজের পিতৃপুরুষকে নয়, যেকোনো মানুষকে অবান্ধব হলেও তাকেও জলদান করা যায়। এই নাটকটা করতে, করতে লিটারেরি আমাদের চোখে জল আসে। আমরা দেখতে পাই যে সত্যি, সত্যি মানুষ যতই কিছু ভুল করুক, দুষ্কর্ম করুক, তারও বোধহয় আমাদের কাছ থেকে কোথাও একটু আশ্রয় পাওয়ার জায়গা আছে। কোথাও তাকে সহিষ্ণুতার একটু প্রশ্ন। আ সহানুভূতি দেখানোর জায়গা আছে। তো এই নাটকটা করার সময় মনে হয় জীবনের খুব কাছাকাছি একটা, এবং পরে বনানীদের সাথে আমার দীর্ঘ কথা হয়। বনানী আমায় বলেছিলেন যে, এই নাটকটি একটি বাস্তব। কারণ আমার বান্ধবীর জীবনে এই ঘটনা ঘটেছে। ঘটেছে হয়তো ওইটুকু যে তার আগের স্বামীর শ্রাদ্ধে তাকে পৌঁছতে হয়েছিল। কিন্তু বনানীদি সেই রূপটা তৈরি করলেন যেখানে, সেখানে একটা কিন্তু ইতিবাচক বার্তা গেল। এইটা খুব দরকার যে বার্তা একটা পৌঁছোক, কিন্তু সেটা কখনো মনে হবে না এই দাদা পড়া ছেড়ে পালিয়ে চল। এটা না। পড়ানোর ব্যাপার নেই। কিন্তু আমি উপভোগ করতে, করতেই মনে হবে, আহা! এমন করেও তো ভাবা যায়। এই জায়গাটা খুব ঠিক ভাবনা। অলোক ভাই, একটু শুনি আপনার থেকে কিছু। আলোচনার ভেতরে বন্ধুরা আমাদের রয়েছেন যারা শুনছেন আমাদের। মানে প্রযুক্তিগত কারণে আমি কোনো আপনারা যা লিখছেন তা আমার স্ক্রিনে আসছে না, ফলে আমি পড়তে আচ্ছা। পারছি না। অলোকদা পারছেন কিনা আমি জানি না। না, না, আমি আমি ওইসব স্ক্রিনটা হাত দিই না। স্ক্রল ও দিতে করেছি, গিয়ে চেষ্টা কোথায় কি করছি। গোলমাল হয়ে যাবে। উম, গোলমাল কিন্তু হয়ে যাবে, কোনো হাত দিতে গিয়ে জায়গাতেই দেখা আমি যাবে যে কিছু পাচ্ছি না। এটার কি ত্রুটি আমি বুঝতে পারছি না। আপনাদের সঙ্গে সংযোগ কথার মধ্য দিয়েই হওয়ার কথা, লেখার মধ্যে দিয়েই হওয়ার কথা, কিন্তু হ্যাঁ, সেটি কিন্তু হচ্ছে হাত না। দিতে গিয়ে যদি দেখি যে এই খুব গন্ডগোল মুহূর্তে হয়ে গেল, সব নড়ে আমরা চড়ে গেল, ধরে তাহলে নিচ্ছি খুব যে মুশকিল। আপনারা শুনতে পাচ্ছেন, দেখাও যাচ্ছে। আমরা আলাপ করছি। সঙ্গে আপনাদের কমেন্টস গুলো পেলে, বক্তব্যগুলো পেলে আরো ভালো হতো। কিন্তু চেষ্টা করছি, যদি এসে যায় আলোচনার মোড় অন্যদিকে ঘুরে যাবে, আপনাদেরকে সঙ্গে নিয়ে, আপনাদের লেখা কথাকে সঙ্গে নিয়ে আমরা আবার অন্যদিকের আলোচনায় চলে যাব প্রাসঙ্গিকভাবে। বলতে একটু শুনি কিছু, এটা খুব একটু একটু এটার কাছাকাছি একটা প্রাসঙ্গিকতা যায়। তুমি একই সঙ্গে কবি। তুমি হুম, কবিতা লেখো। এটা একটা খুব আ ভালো গুণ। যে ভালো কবিতা লেখার মানুষ তো পাওয়া ভাগ্য। আমাদের সাহিত্যের ক্ষেত্রে বিরাট অবদান থাকে তাদের, কবিদের। কবিরা আমাদের অনেক কিছু ভাবতে শেখায়। সেই কবিতার ক্ষেত্রে বলি, কবিতা যখন এই ফর্মটায় আসছে, অর্থাৎ আমাদের উচ্চারণের আবৃত্তির ফর্মে আসছে। আমরা জানি কবিতা সেটা ভীষণ দরকার হলো গিয়ে আ ছাপার চেহারার। কারণ এই যুগের সব কবি আ রবীন্দ্রনাথের ভাষায় জন্মেছি ছাপার কালিদাস হয়ে। তা ছাপার কালিদাস সরাসরি কবিতা শোনাতে পারেন না, শোনাতে হয় আবৃত্তির মাধ্যমে। কারণ ওটা শ্রবণ মাধ্যমে চলে আসছে, শ্রাব্য হয়ে উঠছে মাধ্যমটা। সেক্ষেত্রে অনেক প্রসঙ্গ শুনি। আজকে যেহেতু নাটকের কথা হচ্ছে, একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে। এবার আমি তোমার একটু ইন্টারভিউ নিই। যে জানতে ইচ্ছে করছে বলুন। যে আবৃত্তির ক্ষেত্রে অনেকে বলেন, বেশ কিছু গুরুজন স্থানীয়, বন্ধুস্থানীয় বা একটু ছোটরাও প্রশ্ন করে যে আবৃত্তির মধ্যে নাটকীয়তা থাকা কি জরুরি?
তুমি কি মনে করো? তুমি যেহেতু কবিতা লেখো, কিন্তু তোমার জায়গা থেকে কি মনে হয়, কবির জায়গা থেকে? আমি না হয় চেষ্টা করবো আবৃত্তিকারের জায়গা থেকে বলার। হ্যাঁ, বলো। আমি মনে করি নিশ্চয়ই জরুরি, নিশ্চয়ই জরুরি। এবং আমি এক্ষেত্রে দুটি কথা একটা কবিতা বলি। শুনিয়ে বলবে, একটা কবিতা শুনিয়ে উদাহরণ দেবে? আহ, কবিতাটা শোনাবো তার আগে আমি একটু বলি, মানে হ্যাঁ, বলে না, যে বলে না। কোনো কবির কবিতা বড্ড যখন আমরা নিরস গল্প পড়ি। হচ্ছে তো, কবিতা টবিতা না শুনলে লোকের ভালো লাগবে না, একটু কবিতাও শোনো। হ্যাঁ, কবিতায় যাবো, আপনার পাঠ শুনবো, তারপরে আমি এই আলোচনার পরেই তারপরে আমি কবিতায় আসবো। সেটা হচ্ছে যেটা আহ, আহ, উম, একটু কমেন্টস বোধহয় আসতে শুরু করলো নাকি, না অন্য দিক থেকে আসছে। যাই হোক, সেটা হচ্ছে যেটা, যে দেখুন, যখন আমি নাটক লিখি বা যখন আমি কবিতা লিখি, তার তো কোনো একটা বিষয় থাকে। এখন এই ক্ষেত্রে যখন আবৃত্তিকার পড়েন কবিতাটিকে, উচ্চারণ করেন, এই নিয়ে সেদিন একটি একটি তর্ক বলা যায় হচ্ছিল, যে উম, তিনি সেই কবিতাটিকে কিভাবে বলবেন। কবি যা দিয়ে গেছেন ঠিক ততটুকু, না তিনি তার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কমিয়ে মানে আমি এখানে কোনো লাইন বিয়োজনের কথা পংক্তি বলছি নয়, না, পংক্তি নয়। মানে যথাযথ হওয়া। আর বাড়তি মানে তিনি রিপিট করলেন কি, আবার প্রথম থেকে এলেন, রোলিং করলেন, এটা হয় কি হয় না। বা নাটক খুব ভালো লেখার পয়েন্ট, ক্ষেত্রেও বলো। ধরুন এরকম। তো সেক্ষেত্রে আমি মনে করি এখানে দুটি, একজন হচ্ছে ভক্ত আর একজন হচ্ছে ভৃত্য। ধরুন ভক্ত আর ভৃত্য একই প্রায় কাজ করেন, কিন্তু দুটোর চরিত্র, দুটোর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। ভৃত্য তিনি নিয়ম মাফিক কাজ করেন, তার ভেতরে প্রাণ থাকে না, টান থাকে না, একটা কর্তব্যকে ভালোবেসে তিনি কাজ করেন। কিন্তু ভক্ত সেই একই কাজ করেন। ফলে যদি আমি বিষয়ের ভক্ত হয়ে উঠি, তাহলে কবিতার আমার নিশ্চয়ই হবে, কবিতা কখনো বিষয় হয়ে উঠবে না। যদি আমি আবৃত্তি শিল্পী হই, আমি কবিতাটাকে বলার জন্য কিভাবে বলবো, সেই ক্ষেত্রে যদি আমি ভৃত্য হই, মানে আবৃত্তিকার যদি কবির দাস হন, ভৃত্য হন, তাহলে ওইটুকুই বলবেন, তার বাইরে আর যাবেন না, কোনো ডিজাইন তিনি করবেন না। কিন্তু তিনি যদি ভক্ত হন, আমার ধারণা এক্ষেত্রে, তিনি তার মতো করে স্বাধীন করে তুলবেন কবিকে, তিনি সাজিয়ে নেবেন। তিনি হয়তো পঞ্চম লাইনের পর অষ্টম লাইনকে এনে জুড়লেন, প্রাসঙ্গিক ভাবে জুড়বেন, অর্থ থাকতে হবে জোড়ার। এটা তিনি করতে পারেন, এই স্বাধীনতা মনে হয় ভক্তই নিতে পারে। একটা স্বাধীনতার কথা এই বলে ফেললে, একটা করতে বিরাট পারেন স্বাধীনতা তিনি। দিয়ে ফেললে। ফলে নাটক যখন আমি ধরুন লিখি, এটা আমি বলার ক্ষেত্রে বললাম, মানে আবৃত্তিকারের দিক থেকে এবং কবির দিক থেকে, নাটক যখন আমি লিখি, আমি বিষয়েরও বৃত্ত হয়ে যাই না, আমি বিষয়ের ভক্ত হয়ে উঠি। ফলে যা ঘটছে তার বাইরে কি ঘটতে পারতো, এইটা আমি স্বাধীন চেতনা দিয়ে, আমার স্বপ্ন দিয়ে, আমার ধারণা দিয়ে আমি এটাকে প্রসব করতে পারি। ফলে সেটা বাস্তবের সঙ্গে কতখানি মিলল এবং কতখানি মিলল না, সেই জায়গাটা এসে যায়। আপনার একটি কবিতা আমি মানে আপনি একটু শোনান, শোনানোর পরে অভিনয় প্রসঙ্গে আমি একটি গুরুত্বপূর্ণ দিক আনবো, যেহেতু আপনার ধরে নিচ্ছি যে শ্রুতি নাটকের ক্ষেত্রে 40 বছরের অভিজ্ঞতা, এবং এই পরিক্রমার দিক থেকে আঙ্গিকগত আমি একটি জায়গা এই বলতে বলতে মনে পড়ে গেল, মনে পড়ে যাচ্ছে, ধরুন ভাবনা এসে যাচ্ছে, আপনাকে কাছে পেয়েছি বলে জেনে নেওয়ার লোভ সামলাতে পারছি না। একটু আমরা পাঠটা শুনি, আমাদের বন্ধুরা হ্যাঁ, একটু আপনার কাছে এই কিছু শোনা। এক্ষেত্রে তোমার জায়গাটা থেকে আমি একটু কথা বলে নিই, ব্যাপারটা পয়েন্ট অনেক সময় মাথা থেকে হারিয়ে যায়। সেই জন্যই বলছি যে এই যে তুমি বললে কবিতার থেকে কবির একেবারেই তার ব্যাগটা বয়ে বেড়াবে কিনা, তল্পিবাহক হবে কিনা আবৃত্তিকার, নিশ্চয়ই না। একটা অন্য মাধ্যমে যখন গেছে তার একটা অন্য রূপ তৈরি হবে। যেমন সাহিত্য থেকে চলচ্চিত্র হলে তার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক, কবিতার আবৃত্তির ঠিক। ক্ষেত্রেও নিজস্ব একটা ধারা আছে। আরেকটা ব্যাপার আছে, কবি তুমি নাটকের প্রসঙ্গটা আনলে বলে বলতে সুবিধে হচ্ছে। আমরা যখন নাটক অভিনয় করি, মঞ্চেই করি আর যেখানেই করি, আমরা খুঁজি যে নাট্যকার কি কি বলেছে আর কতটা বলেনি, ভেতরে কতটা কথা রয়ে গেছে, এটা আবিষ্কার না করতে পারলে নাটকে অভিনয় করা যায় না। অর্থাৎ বিটুইন দ্য লাইন্সকে খুঁজে বের করতে হয়। কবিতার ক্ষেত্রেও বিটুইন দ্য লাইন্স লাগে ভীষণভাবেই। কবি বলেছেন, তার সংকেতগুলো জানিয়ে গেছেন। আমি সেটা লিখে নিতে পারবো না, কিন্তু তার জন্য যে পজ, তার জন্য যে ভাবনা, তার জন্য কবিতার যে আঙ্গিককে ধরে নেওয়া, সেই জায়গাটাকে আমাদের ভাবার জায়গাটা আছে। সেই জন্য আমি কবিতার চারিত্রিক গঠন এবং চেহারার গঠন থেকে, স্বভাবের গঠন, চেহারার গঠন থেকে আমি একটা নির্মাণের জায়গায় যাব আমার শিল্পে। এইটা আমাকে ভাবতে হবে। তুমি বলতে বলছো, আমারই একটি কবিতা, একটু চেঁচামেচি করা কবিতা, খুব ছোট্ট। আমার কবিতা মানে আমার পছন্দের কবিতা, কবিতা অমিতাভ দাশগুপ্তের।
একটু বলার চেষ্টা করি। তাতে নাটকীয়তা আছে। কেন আছে? কবিতার নামটা হলো শেষ ঘোড়া। এখানে শেষ ঘোড়া হলো সাধারণ কোনো ঘোড়া নয়, রেসের মাঠের ঘোড়া। সেই রেসের মাঠের ঘোড়াগুলো এমনি দৌড়োয় না। আমরা তাদের দৌড়তে দেখি, কারণ তার পেছনে আমাদের কিছু লগ্নি থাকে। এই লগ্নিটা আমার বেঁচে থাকার রসদ বা আমার অধিকন্তু পাওয়ার লোভ, সমাজে যেটা আজকাল চলছে। এই লোভটা আমাকে কিভাবে তাড়িয়ে নিয়ে বেড়ায়, আমাকে সবসময় একটা তাড়না করছে যে চলো 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 দৌড়ো, আরো কিছু পেতে হবে, আরো কিছু। এইটা যখন কবিতা জুড়ে আমরা দেখতে পাই, তখন আমাদের কি মনে হয় যে আমরা কবিতাটা সেই চেহারাটাকে দেখব, সেই রেসের মাঠটাকে দেখব। আমি একটু চেষ্টা করি। আসলে এইসব লাউড কবিতাগুলো ধনঞ্জয় ঘরে বসে ঘরে কমফোর্টেবল মনে হয় না, স্টেজ ফেজ পেলে বেশ সুবিধা হয়, কারণ সেখানে বলুন। অনেকটা নিজেকে ফ্রি লাগে। এখানে মনে হয় বাড়ির লোকজন রয়েছে কাছাকাছি, কোথাও একটু লজ্জা সংকোচ হয় আর কি। তা বলছি শেষ ঘোড়া কবিতাটা। তুমি সেই শেষ ঘোড়া যার ওপর আমার সর্বস্ব বাজি ধরেছি। ৩১ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার স্পেকুলেশন, তোমার ডাইনে সুইট ফায়ার, বাঁয়ে ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। আমার ৩১ বছরের সুখ দুঃখ, ৩১ বছরের চাপা ব্যর্থতাকে অধীর করে তুমি ছুটছ। হোয়াইট স্ট্যান্ডে বাইনাকুলার ভেঙে লাফিয়ে উঠি, কোনুয়ের ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার। তোমার পাঁজরের পিস্তনে আমার হাঁপসে ওঠা বুক, তোমার ছুটন্ত ধমনীতে আমার টাল মাটাল রক্ত, তোমার প্রতিটি গ্যালোপে আমার বাদামি উরুর জলোচ্ছ্বাস, তোমার অসহ তারুণ্য খানিকটা খিমচে নিয়েছে আমার বয়স। ভরাডুবির সময় তুমি লাল বয়া, থই থই জলের উপর পেট্রোলের আগুন জ্বালা হারেম সুন্দরী, মরিয়াপনার ল্যাস দিয়ে চম্বলের জঙ্গল থেকে বেঁধে আনা বেয়াকুফ বাত্তামিজ ঘোড়া, কদমের চকমকিতে ফুটছে লাল নীল ফুল। ডাইনে হেলো না, ভাই ঝুঁকো না, রাখ সামাল রাখো। পথ ভুল হলেই ফেন্সের ওপর রাইফেল, মুচিয়ে আছে তোমার মরণ। পথ ভুল হলেই আস্তিনে লুকোনো বক্র ছুরিতে ওঁত পেতে আছে তোমার মরণ। কাঙাল হয়ে দাবি জানাই, সম্রাট হয়ে পদাঘাত করি, উইন চাই উইন। তোমার ডাইনে সুইট ফায়ার, তোমার বাই ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু, নেক টু নেক ফুলমালা। মনে রেখো তুমি সেই শেষ ঘোড়া যার উপর আমার সর্বস্ব বাজি ধরেছি। এই যে একটা চেহারা চমৎকার করা লাগছে। গেল, মানে আপনি চেহারা এটা করা বলার গেল। পর আর নিশ্চিতভাবে এক্ষুনি 20টা অসাধারণ চমৎকার ভালো লেগেছে, আর একটা শুনতে চাই, এগুলো আসতো, কিন্তু দুর্ভাগ্য, মানে এটা আমার দুর্ভাগ্য যে আমি প্রযুক্তিগত ব্যবহারে এতটা ঠিক না, তুমিও কৌশল নয়, অবলম্বন আমি করতে আরো কম। পারছি না। তুমি যদি 30 পাও, আমি মেরে কেটে 6 বা 7 পাবো, অন করতে পারি মানে আমরা এক্ষুনি। দুজনে মিলে ফেল করছি আর কি। ফেল করি মাঝে মাঝে, পাশ করার দরকারও লাগে না। আমি যেটা বলছি অলোকদা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের বন্ধুরা সবাই নাটকের সঙ্গে যুক্ত, কবিতার সঙ্গে যুক্ত, তারা রয়েছেন, হুম, শুনছেন, হয়তো পরেও অনেকে শুনবেন। সেটা হচ্ছে যে ধরুন, সবাই নাটক, আপনারা যারা নাটক করেন, সেই আদিমকাল থেকে আপনারা বলে আসছেন, এখনো বলে চলেছেন, ন্যাচারাল করতে হবে, ন্যাচারাল করতে হবে। মানে হুম, কতটা নাটকের ভেতরে যেটা বলা হচ্ছে ঠিক ততটাই করব, স্বাভাবিকত্ব দিয়ে ঠিক সেই জায়গাটাকে ফুটিয়ে তুলবো। এইটা আপনারা এইটা আপনাদের অভিনয়ের মানে শ্রেষ্ঠত্ব কি এই পর্যন্তই শ্রুতি নাটক করার ক্ষেত্রে? হ্যাঁ কি না? একদম স্পেসিফিক উত্তর, তারপরে আমি আমার বক্তব্য বলবো, যেটা খুব আমি মনে ইন্টারেস্টিং। করি আমি মনে করি না, কিন্তু ডিটেল বলার আছে, তুমি যখন চান্স দেবে বলবো। না, বলুন বলুন। না, না হলে আপনি বলতে পারেন, হ্যাঁ হলে তো হয়ে গেল। হ্যাঁ বললে অধিকার দেবো না, তাই তো? তা হুম। যেটা বলছি, যে ন্যাচারাল অ্যাক্টিং, হুম, ন্যাচারালিস্টিক অ্যাক্টিং, অনেক শব্দ আমরা শুনেছি। একটা চরিত্র খুব স্বাভাবিক হয়ে উঠব, কিন্তু কতটা হুম। স্বাভাবিক? আমি এখানটায় মনে করি স্বাভাবিকত্বর মধ্যেও কিছু বিধিনিষেধ আছে। কেমন আছে? যেমন কথাই আছে, আহ, যে সিনেমার ভাত খাওয়া কখনো ঘরের ভাত খাওয়ার মতো হয় না। একটা কথা আছে, কাহাবাত যেটা। কিন্তু তা নয়, আমি আরেকটু খুব খুব বিশদে বলতে গুরুত্বপূর্ণ চাচ্ছি। কথা আমরা আমরা এটা খুব বললেন। ন্যাচারাল অভিনয় করতে, হ্যাঁ বলো, খুব বলো। গুরুত্বপূর্ণ কথা বললেন, মানে আমার মানে উত্তর আপনার এই একটি বাক্যেই আমি মানে পেয়ে সন্তুষ্টি গেছো। প্রকাশ করছি যে এইটা, এই যে তার সঙ্গে যেটা মেশে গিয়ে, যেটা যেটা হুম, ন্যাচারালিটি থেকে মানে সরে যায়। আমি বলছি ধরুন
যে প্রথমে যদি আমরা চিত্রকলা নিয়ে ভাবি অলোকদা, আমার মাঝে মাঝে এটা মনে হয়, মানে আপনাকে পেয়ে আরেকটু আগ্রহ হচ্ছে আপনার ধারণাকে আরেকটু খনন করতে বস্তুত। সেটা হচ্ছে যে ইমপ্রেশনিস্ট ছবি এলো প্রথম। মানে মানে এইটা যে ধরুন একটা দৃশ্যকে ফটোগ্রাফি করা হলো, ছবি তুললাম ক্যামেরাতে, যা আসে একজন চিত্রকর চাইছেন সেটাই। যেন আমি একটা ক্যামেরার সমান হব, একটা ফটোগ্রাফির সমান হব, তাহলে আমার শ্রেষ্ঠত্ব। তারপরে যে ঘটনাটা ঘটছে, এখন এখানে প্রচুর আর্টিস্ট আছেন, মানে প্যারিসের অজস্র শিল্পী আছেন, যারা বিখ্যাত শিল্পী, সারা পৃথিবীর বহু মানুষ আছেন যারা এই জায়গাটায় মানে ঈশ্বর হয়ে উঠেছেন। আরেক দল ভাবলেন যে তাহলে তো ফটোগ্রাফি আছে, আমি আর এটা করব কেন, আমার আঁকার দরকার কি, চলবে একটা একদম। ক্যামেরা নিয়ে ছবি তুললেই হয়। তো এই ছবি তুললে হয়, আমি কেন এটা করব, আমাকে নতুন কিছু করতে হবে। তখন এলো পোস্ট ইমপ্রেশনিস্ট কনসেপ্ট। তো আপনাদের যে অভিনয়, এই অভিনয়ে খালি দেখছি যে ওই ন্যাচারালিটিকে, ওই যেন ফটোগ্রাফিকে যা আমি ঘরে দেখছি আর তাই যেন মঞ্চে শুনছি, এইটার যেন একটা বোঝাপড়া ক্রমান্বয়ে চলে আসছে। তার মধ্যে কি মনে হয় আপনার, আমি অজিতেশ বাবুর কথা বলতে পারি, আমি শম্ভু বাবুর কথা বলতে পারি, আমরা শুনেছি, এই যেটুকু শুনেছি হ্যাঁ, ওরে বাবা! তাদের তাদের কথা আর কি, সেখানে আমার মনে হয়েছে যে তারা এগুলোকে লঙ্ঘন করেছেন। এই যে স্বাভাবিকতাকে তিনি আশ্চর্যভাবে লঙ্ঘন করছেন। এই লঙ্ঘনটা মানে আমি বলতে চাইছি যে একটা ভিন্ন স্বাদ, মানে ওটাই ওর স্বকীয়তা। মানে আমরা বুঁদ হয়ে যাচ্ছি, আমাদেরকে টেনে নিচ্ছেন, আমাদেরকে আকর্ষণ করে নিচ্ছেন। আমরা মনে হচ্ছে আহা হা, এইটা তো আবিষ্কারের মতো, কিভাবে তিনি কি করে করলেন এই আবিষ্কারটা। মানে চাঁদ বণিকের পালা ধরুন, আমি পরপর মানে ক্রমান্বয়ে এটা শুনছি, ছটা আমি ক্যাসেটে হুম, হ্যাঁ, শুনেছি এটা। ক্যাসেটে। শুনতে শুনতে ভাবছি এটা তো তার মানে অরিজিনাল জায়গা, মানে এত 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 সুন্দরভাবে তিনি বলছেন, মনে হচ্ছে যেন মানে আমি শুনেই চলেছি। এখানে তার একটা অদ্ভুত স্বাতন্ত্রতা, যেটা আপনার কথার সঙ্গে খুব ভালো মিলল। এই এই প্রসঙ্গটায় বাড়িতে যাব আমি খাবার একটু সঙ্গে ছোট্ট করে। সিনেমা হলের খাওয়া, মানে সিনেমার খাওয়া দুটো এক হবে না, আমি ঠিক এই জায়গাটাই বলতে না, চাইছি। এখানে তো একটু ছোট্ট করে অভিনয়ের যাব ক্ষেত্রে আমি। কি তুমি আপনাদের পোস্ট ইমপ্রেশনিস্ট কনসেপ্ট, হ্যাঁ, কিছুটা এসছে, মানে কিছুটা আরোপিত করা, আমি এইটা বলছি, একটা আহ, সিগনেচার তৈরি করা, এইটা কি এসছে? এই এই পয়েন্টটা খুব জরুরি। এখানটা আমি একটা কথা বলছি। আমি তুমি যাদের কথা বললে, আমার পরম সৌভাগ্য, এদের আমি মঞ্চে বারবার দেখেছি। শম্ভু মিত্র মশাই, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রেডিওতে তো শুনেইছি। আর আরেকটা নাম বলি, আমাদের খুব ন্যাচারাল অ্যাক্টিংটা, প্রায় নো অ্যাক্টিংটাকে দরকার হয় ক্যামেরায়। স্টেজে অতটা নো অ্যাক্টিং দরকার হয় না, মানে খুব ব্যবহার হয় না। নো অ্যাক্টিং হয়তো ভালো লাগে খুব, কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলি যে যখন উত্তম কুমার, এই নামটা আমি স্পেসিফিক বলছি, উত্তম কুমার যখন অভিনয় করতেন, একেবারে ইললজিক্যাল একটা এক্সপ্রেশনও নেই, একটা শটও নেই, প্রত্যেকটার মনে হচ্ছে যুক্তিযুক্তভাবে খুব স্বাভাবিক। তিনি তিনি নানান চরিত্র করছেন, প্রচুর ডাইমেনশন আনছেন, আমরা আলাদা আলাদা চরিত্র দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি উনি কিন্তু উত্তম কুমার। তাহলে এই যে একটা লোক নিজের আইডেন্টিটি বজায় রাখছেন, পাশাপাশি একটা চরিত্র তৈরি করছেন এবং সিগনেচারটাকে ছুঁয়ে রেখে দিচ্ছেন, এইটাই গ্রেটনেস, এইটাই অভিনয়ের গ্রেটনেস। হ্যাঁ, মানে ধরুন আর আমি বলছি যে আপনি ডাক্তারের চরিত্রে অভিনয় করছেন, তখন আমি আমি মনে করি যে আমার চোখে দেখা কোনো একজন ডাক্তারকে আমি অনুসরণ করে বলবো, নাকি আমি এমন ডাক্তার হয়ে উঠবো যে সবাই বলবে আরে ডাক্তার মানে তো ওইরকমই হয়। হ্যাঁ, মানে হুম, অগ্নিশ্বর উত্তম কুমার, মানে হুম, তার তুলনাহীন মানুষ। আহ, তিনি যখন করছেন অভিনয়, তিনি যখন চিকিৎসক, তখন আমি ভাবি, এখনো আমি ভাবি যে চিকিৎসক হলে তো এইটাই হতে হবে, এরমই তো হওয়ার দরকার, exact। এরম না হলে সে মডেলটাকে চিকিৎসক কেন, ধরে সে নিলেন, ডাক্তার কেন। মডেলটাকে একদম ধরে নিলেন। হ্যাঁ, কিন্তু এই যে জায়গাটায় হয়ে ওঠাটা মনে হয় যে আরোপিত করার দরকার, মানে শ্রুতি নাটকের ক্ষেত্রে এই ন্যাচারাল অ্যাক্টিং তো আমরা বহুদিন শুনলাম, একটা নতুন মানে ধরুন থার্ড থিয়েটার যখন এলো, থার্ড থিয়েটার আ- সিমিলার টু থার্ড লিটারেচার, বিত্তহীনের থিয়েটার, মানে পয়সা লাগবে না, কম পুঁজি, তৃতীয় বিশ্বের মানুষ, যারা প্রায় বিত্তহীন অবস্থা থেকে নাটককে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে এসে সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সাধারণ মানুষের ভেতরে পৌঁছে যাচ্ছে নাটক, এটা একটা ফর্ম। এই জায়গাটা যে তৈরি হলো, এটা আমি আঙ্গিকের দিকে বলছি। তেমনি অভিনয়ের দিকেও তো মঞ্চ নাটকে এরকম বহু, এখন বর্তমানে বহু মানুষ রয়েছেন যারা যেভাবে সাধারণ আমরা কথা বলি, হয়তো নাটকে তিনি কথাটা অন্যভাবে বলছেন। এই অন্যভাবে বলাটা কিন্তু খুব ভালো লাগছে। শ্রুতি নাটকে উম, এটা কি সম্ভব? মানে এই পরীক্ষা কি হয়েছে? হলে কি হওয়া কি বাঞ্ছনীয়,
না আমি যেটা বলছি একেবারেই ভিত্তিহীন এবং অমূলক ব্যাপার? না, না, তুমি খুব ঠিক বলছো। আর আরেকটা জিনিস, অভিনয়ের আধুনিকতম চেহারাতে যে জায়গাটা দেখি, সেইটা কিন্তু আগে যে হতো অমুকের মতো করে করতে হবে, ওই চরিত্রটার মতো করে হতে হবে, বা ওই মডেলটা সমাজে প্রফেসরকে ওইভাবেই যেতে হবে। তার হাঁটা চলায় হয়তো পোশাকে একটা জেনারেল ইমপ্রেশন বলে শব্দ ব্যবহার হতো। কিন্তু এখন আমাদের মধ্যে যেটা ভাববার জায়গা এসছে, যে আমি যে চরিত্রটায় অভিনয় করব, সেই চরিত্রর ক্রাইসিসের জায়গাটায় নিজেকে ফেলবো। আমি কারো মতো না। আমি নিজে হলে ওই চরিত্রটা কিভাবে রিঅ্যাক্ট করতাম, সেটা প্রতি মুহূর্তে বেরিয়ে আসবে। এই আমি কিন্তু তখন আমার রোজকার চেনা আমি নেই। তোমার সাথে যেরকমভাবে বসে চা খেতে, খেতে আড্ডা মারছি, সেইরকম আমি নেই। তখন আমি কিন্তু ওই চরিত্রটার ক্রাইসিস সহ আমি আরেকটা আমি, যে আমির মধ্যে কোনো স্টাইলাইজেশন থাকতে পারে। আবার স্বাভাবিকত্ব ব্যাহত হয়ে অতি মাত্রায় চলে গেলে পরে সেটা থাকে না। তখন নষ্ট হয়। কিন্তু আমার খুব পছন্দ, নিজের জায়গায় যদি বলে, একটা স্টাইলাইজড ন্যাচারালিটি। এটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, যেটা আমি আমি সেটাই বলছি। সম্ভব এই মিত্রকে দেখেছি, স্টাইলাইজেশনটা অজিতেশ তো বন্দ্যোপাধ্যায়ের দরকার। দেখেছি। মানে ধরুন ওই যে মানে নাটক যা ডিমান্ড করছে তার হুম, ঘটনাক্রম অনুযায়ী সেটা খুব বাস্তব জায়গা থেকে যদি আমরা তুলে আনি সেটা তো একটা বটেই, সে তো একটা মানে বিরাট বড় কাজ এবং বিরাট প্রতিভা থাকলেই তবে সেটা সম্ভব। আমি বলছি এই প্রতিভাটাকে আরো আরো অন্যরকম ভাবে উপস্থাপনা করা যায় কিনা, অর্থাৎ ধরুন পোস্ট ইমপ্রেশনিস্ট বা এক্সপ্রেশনিস্ট পেইন্টাররা তারা বললেন আমরা রিয়ালিটির আত্মাটাকে প্রতিষ্ঠা করব, রিয়ালিটিটাকে নয়, রিয়ালিটির মিনিংটাকে প্রতিষ্ঠা করব, রিয়ালিটিটাকে নয়। তেমনি নাটকের ক্ষেত্রে মানে একটা সংলাপের যে অন্তর্গত দ্বন্দ্বটাকে প্রতিষ্ঠা করব, কিন্তু সংলাপ বলার যে প্রক্রিয়া খুব সাধারণভাবে আমাদের বলতে গেলে যা ডিমান্ড করছে, আমি তার থেকে বিচ্যুত হচ্ছি কিনা। আপনি এটাতে সহমত পোষণ করলেন। আহ, আপনার এখানে বলি, মনে একবারে হয় যে হ্যাঁ না বলবো না। শুধু হ্যাঁ না বলবো না। আপনার আমি বলি, তুমি যতটা ছবির জগতের সঙ্গে তুলনা করছো, পেইন্টিংস এর জগতের সঙ্গে, এখানেও তো মাধ্যমটা আলাদা। এখানেও ভাবতে হবে একটা তার মতো করে চরিত্রটাকে নির্মাণ করে, আবার আরেকজন করলে ওই চরিত্রকে আরেক রকম করে নির্মাণ করে। এই যখন নির্মাণের ব্যাপারটা আসছে নানান জনের হাতে নানান ভাবে, তখন সে সেই জায়গাটা কিভাবে করবে, সে নিজেও করে দেখতে পারে যে এই ফরম্যাটে আমি নিয়ে গেলে চরিত্রটাকে, এই ক্রাইসিস গুলোকে ওভারকাম করতে আমাকে এইভাবে যেতে হবে। আচ্ছা, যদি না এইভাবে করি, আরেকভাবে করি, তখন তো আরেকভাবে যেতে হবে আমাকে। তাহলে সেইভাবে এক্সপেরিমেন্ট করে যেতে হবে। কিন্তু তার জন্য সর্বোপরি যেটা নির্ভর করবে, দ্যাট ইজ টেক্সট। আমার বিষয়বস্তু আমাকে কতটা হেল্প করছে। টেক্সট হেল্প যদি করবে। আমাকে হেল্প না করে, আমি টোটাল ফেইল। সেই জন্য নাটক নির্বাচনকে সবাই খুব গুরুত্ব দিয়েছেন। যুগে যুগে যখন বহুরূপীতে নাটক নির্বাচন নিয়ে একটা ক্রাইসিস এসেছিল, শম্ভুমিত্র মশাই বলতেন যে এবার দলটা বন্ধ করে দাও। আমরা ভালো নাটক ভালোভাবে করব বলে এসেছিলাম। এখন ভালো নাটক পাচ্ছি না, তবে আমাদের কোনো কাজ নেই আর। তা এটা নিয়ে বিরোধিতা তৈরি হয় একটা মানুষের মনে, কেন করব না। কিন্তু সত্যি সত্যি ভালো টেক্সট এলে পরে হাজার এক্সপেরিমেন্ট করার জায়গা পাওয়া যায়, ভাবা যায়, এক একটা চরিত্রকে একটা শেডে নিয়ে যাওয়া যায়। কেন ওই নাটক অভিনয় করতে দেখেছি বলে তোমাকে দিয়ে আমি ওই রকমই চরিত্র একটা করাবো তা নয়। তুমিও ভাবো, ভাবনা থাকুক, নতুন নতুন উঠে আসুক। আমরা যেমন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাম বললে, মঞ্জুরিয়ামের মঞ্জুরি দেখার পরে মনে হয়েছিল এই ডায়ালেক্ট নিয়ে এইভাবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে অভিনয় করলেন, ওনার জীবনের শেষ চূড়াটাকে উনি ছুঁয়ে ফেললেন। কিন্তু যখন শেষ জীবনে এসে উনি, বড্ড দুঃখের, মাত্র ৫০ বছর বয়সে জীবনটা শেষ হয়ে হুম গেছে, কত হুম খেতে পারতেন। কিন্তু হুম। পাপ পুণ্যে যখন উনি অভিনয় ৩৩-এ করলেন, জন্ম, ৮৩-তে মৃত্যু আর কি, ৫০ বছর হ্যাঁ, একদম। পাপ পুণ্যে যখন উনি অভিনয় করলেন, মনে হলো দেখতে দেখতে হাত পাগুলো পেটের ভেতর দিয়ে যাচ্ছে। এটা কি অভিনয়! এবং তখন মনে হলো উনি বোধহয় এইবার সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেননি, আরোহণ করেছেন। হয়তো আরো এগিয়ে যেতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য, আমরা তাকে হারাই মাত্র হুম ৫০। হুম। নইলে যা পরিকল্পনা করেছিলেন, গীতাটাকে উনি থিয়েটার করবেন। শম্ভুমিত্র মহাশয়ের সাথে আলোচনা করে উনি রাজি করিয়েছিলেন যে বিরাট শম্ভুমিত্র ব্যাপার। কৃষ্ণ করবেন, উনি অর্জুন করবেন, করে গীতা নিয়ে উনি থিয়েটার করবেন। কি যে ঘটতে পারত আমাদের ভারতবর্ষের নাটকের ইতিহাসে, সেই দুটো চরিত্র নিয়ে এই দুটো চরিত্র বসতেন, মানে ভাবতেই পারি না। আমরা ভাবতেই কত পারি। হতভাগা। আপনার আমাদের মোটামুটি ১ ঘন্টার কাছে এসছি। আপনার আরেকটু কিছু শুনি, শোনার পর আরেকটি জিজ্ঞাসা বলতে পারেন, আপনার অভিমত বলতে পারেন সে বিষয়ে আহ, আমরা একটু জানবো। হুম। একটু শোনান আচ্ছা, কিছু। তুমি ফাঁকি দেবে, তুমি কিছু শোনাবে না?
না, তোমার মতো গুণী ছেলে থাকতেও যদি আমরা না শুনি, সে আমরাও আরেক রকম হতভাগা, এটাই। না নিশ্চয়ই আমি আপনি একটা ছোট্ট খুব চেনা কবিতার কথা বলি। দেখো, এই চেনা কবিতাটাকে যখন আমরা ছোটবেলায় পড়েছি সবাই, কিশলয়ে থাকতো বা ওই সময় পড়েছি ক্লাস 3-4-এ, উৎসব বলে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে। খুব ছোট্ট একটা আদিবাসী পরবের কথা আছে। আদিবাসীদের পরব কেমন হয় তুমি জানো। আমরা যারা একটু কলকাতার বাইরে গিয়েছি তারা অনেকেই জানি। যারা কোথায় পাবো তারে পড়েছি তারা জানি রামপুরহাটের সেই উৎসবের অদ্ভুত বর্ণনা সমরেশ বসুর। সেখানে দেখেছিলাম যে, এখানেও দেখেছি সন্ধ্যের পর থেকে প্রস্তুতিটা উদ্দাম জায়গায় যাওয়া, তারপরে আস্তে আস্তে সবাই সেই মাঠে উৎসব প্রাঙ্গণে যেন ঘুমিয়ে পড়লো নেশাগ্রস্ত হয়ে। তারপর সকালবেলা উঠে তারা আবার নতুন দিনটা শুরু হওয়ার প্রস্তুতি হচ্ছে। তখনও তাদের ঘুম ভাঙেনি, কিন্তু দিন তো থেমে থাকে না, দিন এগোচ্ছে। এইখানে প্রতি 2 লাইন অন্তর রবীন্দ্রনাথ কবিতাকে এমন করে পাল্টে পাল্টে দিয়েছিলেন ছবির দিক থেকে। আমরা তো কিছু দৃশ্য খুঁজে বেড়াই ছবির মধ্যে মতো। মানে এইখানে কবিতার যখন হচ্ছে তখন কি রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন সেটা ভাববো, কি লিখেছিলেন সেটা কি ভাববো? নিশ্চয়ই না। দেখো, প্রথম কবিতার লাইনে উনি বলছেন, দুন্দুবি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। অতএব দুন্দুবির শব্দটা আমরা শুনছি, তারপরে একটা অ্যানাউন্সমেন্ট যেন আসছে, দুন্দুবি বেজে ওঠে ডিম ডিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। তার সিচুয়েশনটা কি? সন্ধে, পূর্ণিমা চন্দ্রের জ্যোৎস্না ধারায়, সান্ধ্য বসুন্ধরা তন্দ্রা হারায়। এবার যে দুটো লাইন করছেন, তাল গাছে পল্লব চয়, চঞ্চল হিল্লোলে কল্লোলময়। হিল্লোল কল্লোল একই অর্থ, কিন্তু উনি কিভাবে প্রয়োগ করলেন আমরা দেখতে পাচ্ছি যেন দৃশ্যটা। তাল গাছে পল্লব চয়, চঞ্চল হিল্লোলে কল্লোলময়। তাহলে ঢেউটা দেখতে পেলাম। তারপরে দেখছি আম্রের মঞ্জরি গন্ধ বিলায়। কোথায় বিলাচ্ছে? চম্পার সৌরভ, যেখানে শূন্যে মিলিয়ে যাচ্ছে, আমের মঞ্জরি আসছে, সময়টা বসন্ত। আম্রের মঞ্জরি গন্ধ বিলায়, চম্পার সৌরভ শূন্যে মিলায়। কিন্তু তারপরে ন্যাচারাল দুটো সাঁওতাল রমণীর কথা এসে পড়ছে। দান করে কুসুমিত কিংসুক বন, সাঁওতাল কন্যার কর্ণভূষণ। এইবার আমরা যে প্রেক্ষিতটা দেখছিলাম, ওপরের দিকে গাছের দিকে তাকিয়ে সামনের মাঠটা, চরিত্রগুলোকে, এইবার যেন আমাদের ক্যামেরাটা অনেকটা ওয়াইড হয়ে গেল, আমাদের চোখটা প্যান করতে শুরু করলো। সেখানে আমরা কি দেখতে পেলাম জানি না, পড়ে উঠতে পারবো কিনা, আছে এইরকম যে, অতি দূর প্রান্তরে শৈল চূড়ায় মেঘেরা চিনাংশুক পতাকা উড়ায়। আমরা চোখটা কোথায় চলে গেছে? প্রান্তর, সেখান থেকে শৈলচূড়া, এবং তারপরেই হই হই ডাকটা শুনি। এই জায়গাটা একটু একটানা না পড়লে ব্যাপারটা আসবে না। অতি দূর প্রান্তরে শৈল চূড়ায় মেঘেরা চিনাংশুক পতাকা উড়ায়, ওই শুনি পথে পথে হই হই ডাক, বংশীর সুরে তালে বাজে ঢোল ঢাক, নন্দিত কণ্ঠের হাস্যের রোল, অম্বর তলে দিল উল্লাস দোল। পরদিন নদী তীরে সরোবরে অবসান, উঠিল বিহঙ্গের প্রত্যুষ গান, বনচূড়া রঞ্জিল স্বর্ণ লেখায়, পূর্ব দিগন্তের প্রান্ত রেখায়। যেখানে ধরেছিলাম সেই জায়গাটা চলে, প্রান্ত রেখায় দুন্দুবি বেজে ওঠে, ওই মাত্রাতে পৌঁছলাম। এই যে ছবিটা করতে করতে রবীন্দ্রনাথ আমাকে ছবিটাকে বললেন, এসব এসব এসব। তা আসলে কি ভালো কবিতা না, হাত ধরিয়ে নয়, ধরে বলে চলো আমার সাথে, আমি তোমার পথ দেখিয়ে দিই। কিছু করতে হয় না আবৃত্তিটাকে, শুধু তার কাছে সারেন্ডার করতে হয়, শুদ্ধ কবিতার কাছে। সে তোমাকে হাত ধরে ধরে ঠিক নিয়ে যাবে পথে। ওই সেই এই মানে তার মানে তার ভক্ত হয়ে উঠতে হবে আর কি। ভক্ত হলে সেই হ্যাঁ, স্বাধীনতাটা থাকে। মানে সেই ভালোবাসতে না পারলে বন্ধুত্ব হয় না। বৃদ্ধ কলেজে হলে প্রথম হবে দিন না, বন্ধু ভক্ত ব্যাচ হতে তৈরি হবে। হয় না। হ্যাঁ, হুম। বন্ধু ব্যাচ তৈরি হয় না। আগে দিতে হয়, পরে পেতে হবে। ফার্স্ট ইউ বিলং টু দ্য সাবজেক্ট, দেন দ্য সাবজেক্ট বিলংস টু ইউ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলতেন, বিষয়ের হও, বিষয় তবে তোমার হবে, ধরা দেবে কেন সে? হুম। কিন্তু তোমার নিজের এখনো কোনো চেষ্টাটা পেলো বলেই জল খেলাম। কমেন্টস আমরা পাচ্ছি না। আমাদের মোটামুটি 1 ঘন্টা আমরা বক বক করেছি, আমরা আমরা ধরে নেবো আলোচনা আমাদের করেছি, অনেক দর্শকরা ভেবে অপ্রাসঙ্গিক কথা নিয়েছে, আহ, উম, না দর্শকরা বলেছি ধরে যে নিয়েছে নো কমেন্টস, নো কমেন্টস আজ। এবার একটা একটা আপনাকে বলি, সেটা আমি নিজে হ্যাঁ, সমর্থন করি এই বিষয়টায়। যে ধরুন
শ্রুতি নাটক আপনি করছেন বা আমি হুম, করছি, উম, হুম, মঞ্চে বসে করছি। তো সেই হুম, ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এই যে শরীর, শ্রুতি নাটক করছি, কণ্ঠ দিয়ে হুম। বোঝাচ্ছি, বোঝাবো, কিন্তু শরীরের প্রয়োগ, শরীরের ব্যবহার, এই ব্যবহারকে আমি কিন্তু সমর্থন করি, সম্পূর্ণভাবে করি। আপনার কি মনে হয়? মানে ধরুন বলতে, বলতে যে জায়গাটায় হাত তোলা বা হাত রাখা বা ঘাড় ঝুঁকিয়ে দেওয়া, যেটা স্বতঃপ্রণোদিত, যেটা আমাকে তাড়িত করছে সেই সংলাপের ভেতর ঢুকতে, এবং সংলাপের ভেতর ঢুকে তার যে প্রতিক্রিয়া সেটা আমি ব্যক্ত করছি, শরীরের প্রয়োগ। আপনার কি মনে হয়? এটা আপনি সমর্থন করছেন? আমি না এখানে একটু নিজের কথা বলবো না, একটা টুকবো, একটা উত্তর দেবো টুকে, মানে কোট আনকোট। অজিতেশ বন্দ্যোপাধ্যায় যখন রেডিও নাটকে আসতেন, একটা সময় হয়েছে উত্তেজনায় স্ক্রিপ্ট হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। শরীরটা এত বেশি ব্যবহার হয়ে যাচ্ছে। এবং প্রডিউসারকে পরিষ্কার বলেছেন, শোনো সবটাই অভিনয়। তোমার এইসব রেডিও নাটক ফাটক ছাড়ো। অভিনয় করছি, উত্তেজনাটা আসবে। আবার পাশাপাশি মহাগুরু শম্ভু মিত্র যখন অভিনয় করেছেন, তখন প্রযোজক বলছেন, ঝড় হয়ে যাচ্ছে গলায়। কিন্তু একটা নড়াচড়া কিছু নেই। স্থিরভাবে স্ক্রিপ্টটার দিকে তাকিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি উনি কিরম বলেছিলেন। এইভাবে স্ক্রিপ্টের দিকে তাকিয়ে আছেন। বলছে মাইক্রোফোনে শুনে যাচ্ছি বহু কিছু ঘটে যাচ্ছে। কিন্তু ওর কোনো বিকার নেই। এটা না যে যেভাবে প্রকাশ করতে পারে তার উপর ছেড়ে দেওয়া ভালো। বিধিনিষেধ চালু না করা ভালো। আমার তো কখনো, কখনো হাত উঠে যায়। কখনো, কখনো বলতে, বলতে না, আমি নড়ে চড়ে বিধিনিষেধের যাই। কথা বলছি না, আমি বলছি আমার সমর্থনটা কোন দিকে। আমি আমার সমর্থন যেমন হ্যাঁ, শরীরকে আমি ব্যবহার করতেই পারি যদি মনে হয় এসে গেলে, বা কেউ যদি করেন আমার তাতে কোনো আপত্তি নেই, এইটা বলছি। না, শরীর আপনার যদি ক্ষেত্রে শ্রুতি অভিনয়কে আহত করে, কারণ শরীর নাড়াচাড়া করতে কোনো সময় মাইক্রোফোনের ব্যালেন্স থেকে সরে যেতে পারি। তা হ্যাঁ, সেই সেগুলো সব তো করে ফেলে প্রাথমিক শর্ত, সেগুলো দুর্ঘটনার হবে না ধরে নিয়ে, মানে দুর্ঘটনার আমরা জায়গায় যেটা যদি না যায়, আলোচনা একটু করছি নড়লে ধরুন চললে কিছু সেগুলো হবে যার না। যায় না। একটু নড়লে চললে হ্যাঁ, কিছু মহাভারত অশুদ্ধ হয় না। যিনি পারেন তিনি তো একটাই নাম, তিনি সব পারতেন। তার কথা, তাকে উদাহরণ করে লাভ নেই। একটু নড়াচড়া করে, এই যে আমরা কথা বলছি, আমরা নড়ছি না? একেবারে নড়ছি স্থির না। হয়ে এই যে ব্রিটিশের টিকেট মেনে চলা যায় নাকি? হ্যাঁ, তিনি হ্যাঁ, যা সেই পারতেন সব। একজন বলেছিলেন যে, সৌম্যমিত্র সব পারেন। তিনি কালো কফি খেলে গলা দিয়ে মিষ্টি কফি হয়ে নাবে। চিনিটা তার গলায় তৈরি হয়। মানে তার কথা ছেড়ে দেওয়াই ভালো। তিনি সমস্ত পারতেন। কি পারতেন না? তিনি তো ঈশ্বরতুল্য একটা মানুষ। তাকে হ্যাঁ, নিয়ে ঈশ্বর আমাদের, সদৃশ মানুষ সেই ক্ষেত্রে, সে হ্যাঁ, তো আমাদের নিশ্চিত। নিয়ে, আমাদের তাদের সাথে গুলিয়ে ফেলাটা, তিনি আশু প্রয়োগ। শিল্পের আশু প্রয়োগ। তিনি সবকিছু পারতেন। তাহলে আমাদের এই নতুন সময় নতুন অতিক্রম হল। নতুন পথ বা নতুন দিশা বা নতুন ভাবনা আপনার কি এখন? এইটা আমরা মোটামুটি খানিকটা শেষের দিকে চলে আসছি। হুম। ফলে নতুনের ভাবনা মানেই তো শেষের ভাবনা, দেখো, মানে অনেক আমাদের শেষ প্রশ্ন মানে শুনতে নতুন হয়। শুরু। আমরা যখন ব্রততী পরম্পরার ব্যানারে রক্তকরবী করেছি, খুব একটা গ্র্যান্ডার শো। তাতে সেট, লাইট, মিউজিক, মেকআপ, হুম। কস্টিউম সব আছে। সেখানে আমরা সবাই ওইভাবে ওই সেটে বসে স্ক্রিপ্ট এই পড়ছি। সেখানে নতুন প্রোডাকশনটা আমি গল্পকার, দেখেওছি। হ্যাঁ, শ্রীকান্ত রয়েছেন, শ্রীকান্ত আচার্য, দেবেশ রায়চৌধুরী, মনোজ মুরলীর নাচ-ফাচ দিয়ে একটা গ্র্যান্ডার প্রোডাকশন। একজন বিশিষ্ট আবৃত্তিকার আমায় পরে বললেন, "আচ্ছা দাদা, আপনার তো সবার প্রায় মুখস্থ।" আমি বললাম, "হ্যাঁ।" তো বলল, "তাহলে স্ক্রিপ্টটা হাত থেকে ফেলে দিলে কেমন হয়?" আমি বললাম, "তা দিলাম। তারপরের শোয়ে তুমি এসে বললে মুখস্থই যখন, স্ক্রিপ্ট ছাড়াই বলছেন একটু উঠে হাঁটুন না। তাহলে তো আরেক রকম হয়।" তো এই বারবার বায়নাগুলো চলতে থাকলে আর আমরা কি করে এটা শ্রুতি ফর্মে রাখি? তা এই যে এক্সপেরিমেন্ট চলুক ভালো, নতুন রকম ভাবনা। আমি নিজের জায়গা থেকে, আমি তো খুব আয়োজক নই। আমি নিজের জায়গায় সবসময় ভাবি যা এক্সপেরিমেন্ট আমার পক্ষে সম্ভব সেটা আমার কাছে, নিজের কাছেই শেখার জন্য বারবার অভিনয়ের জায়গাটা নিয়ে ভাবি যে অভিনয়টাকে কত রকম ব্যঞ্জনার মধ্য দিয়ে আনা যায়। হুম। কারণ তলাতে হয়। অরুণ মুখোপাধ্যায়কে একদিন বলেছিলাম, কাঞ্চনজঙ্ঘার নায়ক যে, "অরুণদা, তুমি চরিত্র হাতে পেয়ে কিভাবে ভাবো?" এই কথাটা বোধহয় যদি আমাদের কোনো শ্রোতা থাকে, তার মধ্যে আমাদের ছাত্রছাত্রী সুলভ কেউ থাকে, তার বোধহয় কাজে লাগবে। অরুণদা বলেছিল, "তুই তো একদম বেসিকস এ চলে গেলি।" বলেছিলেন যে, নাট্যকার কয়েকটা চরিত্রকে মুখোমুখি করিয়ে দেন। তুমিও নাট্যকার, তুমি বলতে পারবে। মুখোমুখি করিয়ে দেন, তাদের কয়েকটা সংলাপ দেন। কিন্তু যে চরিত্রটা কয়েকটা সংলাপ ২-৩ টে লোকের সাথে বলে, সে কিন্তু সারা জীবন অজস্র কথা বলে অজস্র মানুষের সাথে, অজস্র পরিপ্রেক্ষিতে। তা সে কি, কি বলে কোথাও লেখা নেই। তোকে কয়েকটা দেওয়া আছে। তোকে খুঁজতে হবে বাকি জীবন সে কি, কি বলে, কিভাবে বলে, কার সাথে বলে, কিভাবে রিঅ্যাক্ট করে। সেইটা যত আবিষ্কার করবি তত চরিত্র পাবি। এইটা বোধহয় খুব দরকার। এই মানুষটি অন্য জায়গায় কিভাবে রিঅ্যাক্ট করত, এটাও দরকার। আমার সেজন্য অভিনয়ের আঙ্গিকটাকে নিয়ে ভাবতে বেশি ভালো লাগে বারবার। কারণ আমি লিখতে পারি না। আমি সেই যোগ্য নই।
আমি তৈরি নাটক খুঁজি সম্প্রতি সবসময়। আপনি দুটো নাট্যরূপও দিয়েছেন এবং একটি নাটক লিখেওছেন, এটাও একটা বড় সংবাদ দিই বন্ধুদের এসব যারা শুনছেন গোপন আপনারা। কথা বের করে দিলে খুব বিপজ্জনক। আসলে কি লকডাউনে কিছু করার নেই। এটা হলো মদন তাঁতির মতো অবস্থা। খালি তাঁতটাই বোনার মতো অবস্থা। মদন তাঁতি বলেছে খটখট শুনে সবাই গিয়েছিল, "তুমি গামছা বুনছো মদন, তোমার মতো শিল্পী?" তখন বলেছিলেন যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প শিল্পী, হুম। যে না বাদ ধরে যাবে বলে শুধু তাঁতটাই চালাচ্ছি। আমি তাই ভাবলাম যে হাতের লেখা তো খারাপ হয়ে যাবে ক্রমশ, নাটক লিখি। এই কারণে আর কিছু না। একটা সেই প্রাপ্তি কারণে হয়েছে একটু আমার, তার মধ্যে একটি নাটক জগন্নাথ বসু, উর্মিলা বসু অভিনয় করেন, এটা আমার বড় প্রাপ্তি হয়েছে। মানে এত বড় মাপের মানুষটা যখন অভিনয় করেছেন, তার বোধহয় কোথাও একটা সামান্য হলেও স্বীকৃতি পেয়েছে। এটা তোমার মতো অত লিখতে চাই। তাহলে আমরা কোথায় আরেকটু এখন? শুনি, কিছু তোমার শুনি। অনেক প্রশ্ন, আরো শুনবো? বকবে না আমরা তো, প্রায় হঠাৎ করে উপান্তের বললে? দিকে, কিন্তু কোনো পারিনি আমরা। শেষ চেষ্টার দিকে যাচ্ছি, যে যদি কোনো সংলাপ, মানে সংলাপই চলে আমি একটা আসছে ছোট্ট আরে। অংশ পড়ি একটা নাটক থেকে। হুম, হুম। তার নাট্যকার আমার খুব বন্ধু স্থানীয় ছিলেন, দাদা, কিন্তু তাকে অসম্ভব শ্রদ্ধা করতাম। সোনা দিয়ে বাঁধানো হাত ছিল, কিন্তু লোকটি লিখতে চাইতেন না। প্রায় ঋত্বিক ঘটকের মতো একটি চরিত্র ছিল। আহ, ধরলেই তার হাত দিয়ে নাটক বেরোয়। তিনি সমীরণ আচার্য, মারা গেছেন অসময়ে। সমীরণদার একটা নাটকের একটা ছোট্ট অংশ আমি একটু পড়ছি। একটি ছেলে, তার অবস্থাটা, নাটকের নামটা আমি বলছি না, কারণ যেহেতু নাট্যাংশ একটা একটা মাত্র পাতা, বলার চেষ্টা করছি, খুব জটিল, খুব কঠিন। Life is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. কে কে তুমি? অমল দাস। জুয়েল অমল দাস। তোমার বন্ধুরা বলতো না যে মা সরস্বতী তোমায় কোলে বসিয়ে পড়াশোনা শিখিয়েছেন? চুপ! চিৎকার করছো কেন? চিৎকার করো না, সবাই শুনবে, মাতাল চেঁচাচ্ছে। তোমার দুঃখ হয়েছে? কেন? পরীক্ষায় ফেল করেছো বলে দুঃখ? কেন? যাও না, এই তরল আগুন দিয়ে দুঃখকে পুড়িয়ে ফেলা না। যাও, যাও। এখন রাত, অন্ধকার, তুমি একটা কীট। অন্ধকার তোমার বড় প্রিয় অমল দাস, কিন্তু সময় যে বড়ই দৌড়বাজ, সে যে দৌড়চ্ছে। আর একটু পরেই যে সকাল হবে। হ্যাঁ, একটু পরেই সকাল হবে। তখন তুমি তুমি দ্য অমল দাস। তোমার দিকেই আঙুল তুলে ওরা বলবে, ওই যে অমল, ও নষ্ট হয়ে গেছে। ও মা, মা, মা গো, মা গো, তোমার অমল নষ্ট হয়ে গেছে মা, মা গো। বাবা, 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 তুমি সেই সূর্যাস্তটা শোনাও না? হ্যাঁ, ওই ওই যে তুমি বলছো রোজ সকালে, ওং জবা কুসুম শঙ্কাশং। কত স্বপ্ন দেখেছিলে তুমি আমাকে নিয়ে। অরুণিমা, অরুণিমা, তুমিও কি দেখেছিলে পাখি নেড়ের মতো চোখ তুলে? আয় অমল, আয়, তোমাকে যদি প্রতারক বলি, এড়াতে পারো কি সেই অভিযোগ? তুমি জননীর মতো গভীর প্রতিভা পেয়েছিলে, অথচ তুমি প্রতারক। তুমি মায়ের স্নেহ, বাবার ভালোবাসা, প্রেমিকার অনুরাগ, বন্ধুদের সাহচর্য, প্রতিবেশীর বিশ্বাস, সব কিছুকে প্রতারণা করেছ। প্রভু, নষ্ট হয়ে যায়। কবিতা ওড়াচ্ছ অমল, ছি! অমল, নিজেকে বাঁচাও এই দুঃসহ অপমানের গ্লানি থেকে। নিজেকে বাঁচাও অমল, নিজেকে নিজেকে বাঁচাও অমল, নিজেকে বাঁচাও। চেষ্টা করলাম, এসব পড়া টড়া নেই, তুমি হঠাৎ একটা টাস্ক দিয়ে দিলে মন্ত্রমুগ্ধের আমাকে। মতো শুনছি আমি, না, সবাই এটা মনে মন্ত্রমুগ্ধের মতো শুনলেন। মানে ওই মানে
ট্রিবিউট হলো, মানে সমীরণদার প্রতি, আর কিছু না। হুম, মানুষটা নেই। তোমার কবিতা দিয়ে শেষ করো না, একটা কবিতা পড়ো, নাহলে তো কবিতা মনে হবে একটি আমি তোমার, তাহলে পড়ি। তোমার কবিতা দিয়ে আমরা শেষ করি। অনেকক্ষণ বকে ফেলেছি, প্রচুর কথা বলেছি আমি। এক বোতল চা থাকলে আমার ঠিক হতো, তোমার মতো এক কাপ না। আহ, কি কবিতা পড়ি? যে কবিতা গড়ে তার আবার কি চিন্তা, সে তার কবিতা পড়বে। আমি একটু ছন্দের কবিতা পড়ি, একটু বাহ 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 ভালোবাসার বাহ। কবিতা পড়ি। মানে কি বলুন তো, আহ, ভালোবাসা তো পৃথিবী থেকে ক্রমশ সরে যাচ্ছে। আহ, হুম। সেইটা পূরণ করতে পারলে ভালোবাসার লেখা আর কি। আহ, আর এখন অনর্গল বর্ষা হয়ে চলেছে, বৃষ্টি এসে যাচ্ছে। মানে একটা মেঘদূত মেঘদূত পরিবেশ চারিদিকে। মনের ভেতরে অনেক কিছু বায়না এসে হাজির হয়। কবিতার নাম ভিজতে যাবে। আমাকে নিয়ে তুমিও ভাবছো বুঝি, তোমাকে ভাবছি হয়তো নিজের মতো। বাইরে বৃষ্টি, সারাদিন ঝোড়ো হাওয়া, দুজনেই যদি একসাথে ভেজা যেত। একসাথে যাওয়া একটি ছাতার নিচে, একলা আকাশ তোমাকেই কাছে পেত। শার্টের হাতায় লিপস্টিক মেঘবর্ণ, দুজনেই যদি একসাথে ভেজা যেত। বর্ষা দিনের আলো নেভা আজ সন্ধে, তোমার ঠোঁটেতে গোধূলি বড্ড ভিজে। হাতের তালুতে মামুলি একটা বৃষ্টি, ভিজতে যাবে বলল হঠাৎ নিজে। পরকীয়া প্রেম বৃষ্টির খামে মুড়ে, নিষিদ্ধতা হয়তো আগলে রাখে। এক মুঠো মেঘ ভাতের হাঁড়ি থেকে, ভিজতে যাবার জন্য দাঁড়িয়ে থাকে। চল্লিশে তাই বৃষ্টিও সংহত, অসংযত হলেই হয়তো হতো। বাইরে বৃষ্টি, সারাদিন ঝোড়ো হাওয়া, একসাথে যদি একসাথে ভেজা যেত। বাইরে বৃষ্টি, সারাদিন ঝোড়ো হাওয়া, একসাথে যদি একসাথে ভেজা যেত। একসাথে বাহ ভেজা। বাহ, আমার অমিতাভ বোধের লাইনটা মনে পড়লো, বৃষ্টি পড়ছে চলো রাস্তায় নামি, তোমার শার্ট কি বৃষ্টির চেয়ে দামি। তারপরে একসাথে ভেজা যাবে। একসাথে ভেজা যাবে। খুব ভালো, বিউটিফুল। এই তো তোমাদের দরকার, কলম না ধরলে আমরা কি করবো, তোমরা না লিখলে পড়বো কি? কথায় তোমরা তো কথায় আমরা যোগান দাও। প্রায় অনেকখানি সময় কাটিয়ে দিয়েছি। আজকে 23 তারিখ, কথাশ্রুতির পেজ থেকে এই সন্ধে 8টায় শুরু, প্রায় 9টা 15। অনেকখানি সুদীপ্তার দেওয়া সময় আমরা সময় কাটালাম। অতিক্রম করে গেছে। আহ, এবং আজকের সুদীপ্তার সময়টা সন্ধ্যা অতিক্রম সত্যি করেছে। স্মরণীয়। অলোকদা, আপনার সঙ্গ পেয়ে, আপনার আলোচনা পেয়ে, আপনার মন্তব্য পেয়ে আমরা সকলে খুব ঋদ্ধ হয়েছি। আমাদের ভেতরে এই সব অনেক বলো না, রকমের আহ, অপরাধী করো দোলাচল না। থাকে, সেগুলো আমরা পরিষ্কার করতে পেরেছি, পরিচ্ছন্ন করতে পেরেছি, শিক্ষিত হতে পেরেছি, নিজেদের বোধ খানিকটা হলেও শানিত করতে পেরেছি। আপনাকে প্রণাম জানাই। এবং আপনি কথাস্তুতি পেজে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন, এর জন্য কৃতজ্ঞতা। না না, এসব বলো আহ, না, এসব বলো না। আসলে একটা যেটা হয়েছে, আমি তো বাঙাল লোক, ওই জন্য ফটাফট বলে দিই আমার যা মনে আসে। খুব একটা হাইড অ্যান্ড সিকে আমি যেতে পারি কোথাকার না। বাঙাল তা আপনি? এই জন্য আমি গর্বিত না, বাঙাল, যেন আমি পরিষ্কার মনের কথা বলে ফেলি। তা তোমার না, এইটা সুদীপ্তা তাহলে যখন বললো অলোকদা খুব নিশ্চয়ই। ভালো হতো। মানে হতে পারতো যে ঘটি এবং বাঙাল, কারণ আমি তো একদম ঘটি। আহ, মানে আচ্ছা আচ্ছা। বাংলা ঘটি যাকে বলা হয় আর কি, আপনি বাঙাল। হ্যাঁ। হ্যাঁ, তো এটা ঘটি বাঙালের একটা সন্ধে হলো অভিধায় ভূষিত করা যেত আর কি। খুব চমৎকার দেখো গিয়ে মানে যদি একদিন বসন যায় সেই সব লইয়া। আর মানে সুদীপ্তা যে আমাকে আম, ডেকেছে, আমি খুব খুশি কথার শ্রুতির কাছাকাছি আসতে পেরেছি, তো আমার খুব আনন্দিত। আর ধনঞ্জয়, তোমার সাথে লোভনীয় সময় কাটানো, আমরা চায়ের দোকানে বসে একই জায়গায় 3বার চা খেয়ে সিগারেট খেতে খেতে দীর্ঘ আড্ডা মেরেছি হ্যাঁ, নাটক নিয়ে, সেই সব স্মৃতিও দীর্ঘ আরেকবার করে আলোচনা, উজ্জ্বল দীর্ঘ হয়ে উঠলো। আলোচনা। আর আপনার সঙ্গে আমার লকডাউন বিভিন্ন চলে গেলে, সময়, মানে যখনই দেখা হয় হ্যাঁ, ঘন্টাখানেক উড়ে যায় আর কি। কোনো রকম ঘন্টাখানেক তো মানে আমরা মিনিমাম সময় মনে প্রায় হয় তখন, কিছুই না, হুম, ঘন্টাখানেক কিছুই না। আসলে আমি কিছুই না। একটা কাজই পারি, ভালো করে আড্ডা মারতে পারি, খুব জমিয়ে। সে আড্ডা মারার এটা সবচেয়ে বড় সুযোগ কাজ, পেয়েছি বলে এ চলে কাজ। এসেছি। সুযোগ পেয়ে চলে এসেছি, ব্যাস। সকলকে, যারা যারা শুনেছে, থেকে মন থেকে এই দূর করুন, আনন্দে উম, থাকার চেষ্টা করুন। কিছু সংলাপ পেলাম না। মানে
বার্তা পেলাম না, কিছু কমেন্টস পেলাম না। ঠিক আছে, মানে কোনো কারণে, যান্ত্রিক কারণে আমার স্ক্রিনে এলো না, আপনার স্ক্রিনেও এলো না। বন্ধুরা যা লিখলেন, যা জানতে চাইলেন, যে প্রশংসা আপনার কথায় এবং কবিতায় এলো, সেগুলো আমরা নিশ্চয়ই রাখা থাকবে। লাইভ থেকে বেরিয়ে গিয়ে আমরা সেগুলো পড়ব। সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এই পরিস্থিতিতে আমরা সবাই সুরক্ষিত থাকি, ভালো থাকি, আমরা সন্তর্পণে সযত্নে থাকি, এইটুকুই আমরা কামনা করি। অলোকদা খুব ভালো থাকুন। আজকে আমাদের লাইভ আমরা তুমি ভালো এখানেই শেষ থাকো, করছি। সকলে ভালো থাকো। হ্যাঁ, সকলে নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি।